তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়িতে আমি তহমিনার পাশে বসেছি। তেমন কোনো টেনশন হচ্ছে না, সবাই তো টেনশনে যায় যা অবস্থা। আমি ইচ্ছে মতো চ্যাটিং করছি আফরার সাথে। বিস্তৃত ড্রামার কাহিনীও শোনাইনি এখনো। আমার মনে হইতেছে এটা নিউ ড্রামা, এদের তাই ঘাবড়ানোর প্রয়োজন নেই। রাত কটা বেজেছে খেয়াল নেই। তহমিনা অসন্তুষ্ট আমার এই গা ছাড়া ভাব নিয়ে। কাফি একবার এসে বলল, চিন্তা ছাড়া তো সুস্থ থাকো কেমনে তুমি রুশদা? একটু দোয়া হলেও তো করতে পারো, তাই না? দাঁতে দাঁত চেপে কাফির কথাগুলো আমাকে তেমন একটা ঘাবড়ে দিল না। অবশেষে জার্নি শেষ হলো। সরাসরি হাসপাতালে গেলাম। রক্ত নেওয়া হলো দুজনের কাছ থেকেই। রাত 12টা ছুঁই ছুঁই। রিপোর্টের জন্য বসে আছি, কোনো খবর নেই। আঙ্কেল বলল কাল নেওয়া যাবে, আজ চলে যাওয়া হোক বাসায়। কিন্তু কাফির এক কথা, আজকেই জানবে। অনেক অপেক্ষার পর রাত 1টার দিকে ডক্টর রুম থেকে বের হয়ে এলো রিপোর্ট নিয়ে। আঙ্কেলের আব্বু, দুজনের মুখে অন্ধকার। কাফির বাবা, মন খারাপ করার কিছু নেই, হয়তো রুশদাকে আল্লাহ তোমার তাকদিরে লিখে দেননি। কি হচ্ছে আঙ্কেল সেটা আগে বলুন। কাফি কাঁপছে, উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছে বসা থেকে। আমি ভিতরের মতো দেখে যাচ্ছি সবকিছু। রুশদার তোমার রক্তের প্রতিটি কণা এক, অর্থাৎ একজনের শরীরের রক্ত আর একজনের শরীরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। এরকমভাবে খুব কম মানুষের মধ্যে মিলে যায়, কোটিতে দুজনের মধ্যে মিলে যায়। তোমাদের দুজনেও সেই দলেরই। আর এটা নিয়ে গবেষণা করার পর দেখা গেছে, যে দুজনে এরকম মিলে যায় তাদের একত্রে বিয়ে দিলে নিশ্চয়ই তাদের সন্তান পঙ্গু হবে। তাই আমি আর রুশদা এবং তোমার ভালোর কথা ভেবে তোমার বাবার সিদ্ধান্তের পক্ষে হতে চলেছে। আব্বু না দম ফেলা কথাগুলো শুনে আমার নিঃশ্বাস ভারী আসছে। কাফি মাথা ধরে বসে পড়েছে। ঝকঝকে আলোয় দেখা যাচ্ছে তার মুখটা লাল বর্ণ ধারণ করেছে। এই মুহূর্তে আমি আব্বুকে বিশ্বাস করতে পারতেছি না। মন শুধু একটাই প্রশ্ন করছে, এটাও সম্ভব? আব্বু রাতেই রওনা দিল শেরপুরে। আমার রাদিনে স্তব্ধ, কিভাবে যেন রাতটা গড়িয়ে গেল। আর আমরাও চলে আসলাম বাসায়। আম্মু সবসময় বিশ্বাসই করতে পারছিল না। আব্বু জোর করে আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। আফরা রুমে সাহা হয়ে গেল। এই সমস্যার নাম জিজ্ঞাসা করলো, কিন্তু আমি নামটাও ঠিকমতো মনে করতে পারলাম না। অনেক বড় নাম, তবে শর্ট করে এটা TCG বলা হয়। আমি যেন ঘোরের মধ্যে আছি। কাফির সাথে আমার বিয়ে হবে না এবারটাও, এটা যেন আমার কাছে নিছক দুঃস্বপ্ন লাগছে। আসার সময় তহমিনা বলেছিল, দেখো আমি অনেকগুলো সন্তান হারিয়েছি, তাই সন্তান হারানোর দুঃখ হয়তো আমার চেয়ে খুব কম মানুষই জানে। এটা তীব্র বেদনা যা ক্ষণে ক্ষণে কষ্ট দেয়, নিজেকে দুর্বল করে দেয় মানসিকভাবে এবং শারীরিকভাবে। আমি তোমাকে কখনোই এই পরিস্থিতিতে দেখতে চাই না মা। আর কিছু বলতে পারিনি। তিনি শুধু কেঁদেছিলেন আমাকে জড়িয়ে ধরে। আমিও কেঁদেছিলাম অল্প, কিন্তু এখন প্রতিটা মুহূর্তে আমাকে কাঁদতে ইচ্ছে করছে। কেন কাঁদতে ইচ্ছে করছে নিজেও জানি না। আমি তো কাফিকে ভালোবাসিনি, তবে তার সাথে কিছু অবৈধ সময় কাটিয়েছি, তার মধ্যেই মিথ্যে মায়ে পড়ে গেছে। এই জন্য হয়তো ইসলামে বিয়ের আগে গাহিরে মাহরামের সাথে অবাধে ঘোরা বেড়ানোর আর কথোপকথনের অনুমতি দেননি। তবে আমি কেন আবেগে পড়ে এর বরখেলাপ করলাম? নিজের প্রতি ধিক্কার। যার সাথে কখনো আমার বিয়ে হওয়ার কথা ছিল না, তাকে নাকি আমি মারহাম ভাবতে বসেছিলাম। ছি, এসবের কিছুর আড়ালেই আমি তো যেন আমি ছাড়া অন্য কারোর সাথে বসবাস হয়ে গিয়েছি। এ থেকে মুক্তির উপায় কি? আমি ধ্বংসলীলার আবেগ থেকে মুক্তি পেতে চাই। সবকিছু তো ঠিক ছিল, তাহলে নতুন করে TCGর আগমন না হলেই পারত। তাহলে বিয়েটা কি কখনো আমাদেরকে অথবা আমাদের ভাগ্যে তাকদিরে ছিল না? এমন হলো কেন সব? হাজারো প্রশ্ন মস্তিষ্কে ভাবিয়ে তুলছে। আব্বুর আদেশ সব শেষ, তাই যেন দুজনের মধ্যে এখন আর কোনো সম্পর্ক না থাকে। আজ 2 দিন হলো কাফির সাথে কথা হয়নি। জানি না কাফি কেমন আছে, কিন্তু সমস্যাটা শোনার পর তাকে মোটেই স্বাভাবিক লাগছিল না। ভাগ্যে কি লেখা আছে আল্লাহই জানে। সারা জীবন কাফির পাশে থাকবো বলে তো ওয়াদা করেছিলাম, সে পদ্মপুকুরের পাশে। আদৌ কি এটা পূর্ণ হবে? আম্মুর ফোনানোগুলো মেসেজ দিয়েছে কাফি, পড়তে শুরু করছিলাম। তখন আম্মু এসে ফোন নিয়ে নেয়। আব্বুর আদেশের উপর আমল করছেন তিনি। ফোনকে কখনো একা ছাড়ছে না, সর্বদা সাথে সাথে রাখছেন। বুকটা হাহাকার বিরাজ করছে। শুক পাখিটা হাতের নাগালে এসেও আবার উড়াল দিল। আফরা রুমে এসে নতুন করে জীবন শুরু করার জন্য উৎসাহ দিল। আমাকে সর্বদা ব্যস্ত রাখছে তারা দুজন। কি সুন্দর করে বোঝাচ্ছেন যেন আমি পিচ্ছি বাচ্চা। কতই না ভালো বান্ধবী আল্লাহ আমার ভাগ্যে রেখেছেন ভেবেই পুলকিত হই। ওদের সাথে কিছুই গোপন রাখতে পারি না। এসব কিছুই লাইনে লাইনে বলে দিয়েছে। যদিও আম্মু কাউকে বলতে নিষেধ করে দিয়েছে। আম্মু যখন বাথরুমে গেল তখন লুকিয়ে ফোনটা নিলাম। কাফির মেসেজে ভরপুর। কয়েকটি লাইন পড়ি চোখের অশ্রু ঢল নামলো। সে কথা আবেগ দিয়ে লিখেছে জানা নেই। উত্তর দেওয়ার সময় পেলাম না। আম্মু এসে হাজির। অপরাধীর মতো দাঁড়িয়ে কাঁদছি আমি। আম্মু হাত থেকে ফোনটা নিয়ে নিল। সবাইকে কেন জানি নিষ্ঠুর মনে হচ্ছে। সব এরকম করছে কেন আমার সাথে? ওরা জানে না আমার খুব কষ্ট হচ্ছে। মাদ্রাসা গ্যাপ দিতে দিচ্ছে না, তাই রেগুলার মাদ্রাসায় আসতে হচ্ছে। পড়ালেখা, ইবাদত কোনো কিছুতেই মন বসছে না। সারাক্ষণ শুধু ভাবতে মন চাই
ইতিমধ্যেই কল্পনায় আমি সুখ সংসার গড়ে তুলেছি, যেখানে শুধু আমি আর কাফির বসবাস। মাদ্রাসা আসার পথে যাওয়ার পথে শুধু বারবার গলির সেই কমলা রঙের দোকানটার দিকে তাকাই। মনে হয় হঠাৎই একদিন কাফি দাঁড়িয়ে থাকবে আমার পানপণে। আমি দৌড়ে কাছে গিয়ে সবার নামে অভিযোগ করব, কিন্তু সেটা পূরণ হচ্ছে না। আজ 1 সপ্তাহ যাবৎ কাফির যে দেখাই নেই, বেচারা কি আমায় ভুলে যেতে পেরেছে? রোজকার মতো আজও দোকানটার দিকে তাকালাম। আরে, আমি কি স্বপ্ন দেখছি? এই যে কাফি দাঁড়িয়ে, হালকা আকাশি রঙের জুব্বা পরে দাঁড়িয়ে আছে। আমি থতমত খেয়ে গেলাম। আমার কি ভুল হচ্ছে? না, এটা সত্যি কাফি। জোরে হাঁটা দিলাম, ভুলে গেলাম চারপাশ। কাফি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু পরক্ষণে সে হাসিটা তার মুখে মিলে গেল আর দ্রুত সে স্থান ত্যাগ করলো। আমি হতভম্ব হলাম, আমাকে দেখে এরকমভাবে পালাচ্ছে কেন? টাসকি খেয়ে দাঁড়িয়ে পড়লাম। পেছন থেকে ডাক পড়লো, আব্বু, রোজদা। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে পিছনে তাকালাম। আব্বু, তুমি এখানে? আজ থেকে মাদ্রাসা একা যাবে না, হয় সময় পেলে আমি দিয়ে আসবো, নয়তো তোমার আম্মু দিয়ে আসবে। জি। আব্বুর কণ্ঠে তীব্র শাসন। কাফি পালানোর কারণটাও বুঝলাম। আব্বুর মুখভঙ্গি দেখে এও বুঝলাম যে তিনি কাফিকে দেখে ফেলেছেন। মাদ্রাসা থেকে ফেরার পথে চোখ দিয়ে কাফিকে খুঁজে বেড়ালাম, এমনকি পেয়েও গেলাম। সে দৌড়ে কাছে আসলো। আমি কেমন আছি রুশদা? কাফির অস্থির কণ্ঠে আবেগময় প্রশ্নে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। উত্তর পেলাম না, কারণ কাফিকে বিধ্বস্ত দেখাচ্ছে। ছোট্ট বাবরি চুলগুলো এলোমেলো হয়ে উকি ঝুঁকি দিচ্ছে টুপির নিচ থেকে। বেশিক্ষণ কথা বলতে পারবো না মনে হয়, কেউ হয়তো দেখে ফেলবে। কিন্তু আমি যে ঢাকা থাকতে পারছি না। চেষ্টা করুন। ভেতর থেকে কঠিন কণ্ঠে উচ্চারণ হলো আমার ঠোঁটে এই 2টি শব্দ। জানি না কেন এমনটা হলো। আমি যে অসহায়, করুণ অনুরোধ শোনালো। আমিও যে অপারগ। আব্বুর আদেশকে মেনে হলেও আমায় শক্ত থাকতে হবে, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শুধু একটা কথাই আমাকে এইসব মানতে বাধ্য করছে, আর তা হলো আব্বুর আদরে বলা বাক্য, আমার আম্মু জান আব্বুর ভালো মেয়ে। আব্বুর আদেশকে যেমন মানতে ইচ্ছা হচ্ছে, কাফির প্রতি আমার এলোমেলো অনুভূতিগুলো অস্বীকারযোগ্য করা নয়। কি করবো আমি? গলায় দলা পাকিয়ে কান্না আসছে, তাই দ্রুত পা ফেলে কোনো রকমে কাফির সামনে চলে আসলাম। একটিবারের মতো পেছনে ফিরে তাকাইনি, যদি মায়ে পড়ে যাই। বারবারের মতো নতুন করে বাসায় এসে ঘন নিঃশ্বাস ফেললাম। অন্তত কাফির সামনে নিজেকে ঠিক রাখতে পেরেছিলাম, এই ভেবে নিজের ওপর ফকর হলো। যাই হোক, এক ভুল বারবার করা যায় না। আগে কাফির আহলিয়া হব ভেবে অনেকটা সময় তার সাথে কথা বলে হারামভাবে সময় নষ্ট করেছি। এখন কিছু হলো না, তাই দ্বিতীয়বার আর হারামের দিকে পা বাড়াবো না। নিজেকে বড্ড উন্মাদ মনে হচ্ছে। এই কাফির জন্য আপ্লুত হয়ে পড়েছি। এই রবের দেওয়া বিধানের প্রতি মনোযোগী হচ্ছি। জানি না এর পরিণতি কি হতে যাচ্ছে। তাহমিন আন্টি বেশ কয়েকবার কল দিয়েছে, আমার সাথেও কথা হয়েছে, কিন্তু পরদিন ফোন দিয়ে আম্মুকে রিকোয়েস্ট করলো যাতে আমার সাথে কাফির একটু কথা বলতে দেন, কারণ কাফি নাকি কিচ্ছু খাচ্ছে না। মেসেজের উত্তর না পেয়ে হাতের স্মার্টফোন, কম্পিউটার আরও ঘরের বেশ মূল্যবান ফার্নিচারগুলো ভাঙচুর করছে। আম্মু কথা বলতে দেয়নি। তারপর হঠাৎ ফোন দিয়ে আঙ্কেল বলল কাফি নাকি হাতের কবজির রক কেটে ফেলেছে, প্রচুর রক্তক্ষরণও নাকি হয়েছে। মানবতার খাতির আব্বু দেখতে গেল ঢাকা। কেন জানি কাফির উপর থেকে মনটা উঠে গেল হুট করে। একটা মানুষের ইমান কতটা নড়বড় হলে দ্বিতীয়বার আবার সুসাইডের চিন্তা মাথায় আনতে পারে। এরকম নাস্তিকের জন্য মন খারাপ লাগাটাও হাস্যকর, কিন্তু তবুও কাফির জন্য চিন্তা হলো কেন জানি। কোনো ভালো খবর আসার আগ পর্যন্ত মনটা খারাপ থাকলো। মাদ্রাসা থেকে বাসায় গিয়ে শুনলাম ব্যাটা নাকি এখনো মরেনি। মনটা একটু শান্ত হলো। যাই হোক, আল্লাহ কাফির প্রতি মনে হয় বিশেষ অনুগ্রহ ছিল। আব্বু খুব রাতে আসলো। ওপাশ আম্মুর সাথে গল্প করছে কাফি সম্পর্কে, আর আমি এপাশ থেকে শুনছি। অনেকভাবে বুঝিয়েছে নাকি আব্বু কাফিকে, দেখি ব্যাটা কয়েকদিনে বুঝ নিয়ে টিকতে পারে, দেখা যাবে 2 দিন পর আবার হাজির। ঘটলেও ঠিক তেমনটাই। 1 সপ্তাহ পর কাফি এসে হাজির। পাত্তা দিইনি, সেও দূর থেকে এক শরীর জ্বালানি হাসি দিয়েছে। ব্যাটা হঠাৎ এত খুশি কেন বুঝলাম না। আবার চলে আসছে আব্বু, এটা জানলে আমাকে মাদ্রাসায় যেতে দেবে না। তাছাড়া কাফি এত ঘন ঘন আসে এবং 1-2 দিন থেকেও শেরপুরে, কিন্তু কোথায় থাকে আমার জানা নেই। মাদ্রাসা থেকে আসার সময় গলিতেও পেলাম না। একটু আশ্চর্য হলাম বই, কিন্তু বাসায় এসে আমি হতবাক হয়ে গেলাম। কাফি সোফায় আয়েশ করে বসে আছে, আর আম্মু বোরকা পরে তার সমাধান করছে। আমাকে দেখে আবার একটা হাসি দিল। আজকে সরাসরি বাসায় হাজির, ঘটনাটা কি? আন্টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে যেমন সমস্যা আছে তেমনই সমস্যার সমাধানও আছে। এই থিসিজির সমস্যার সমাধানও বের করে ফেলেছে মানুষ। আমি ডক্টর খোরশেদ আলম ভূঁইয়ার সাথে কথা বলেছি। এ ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছে আমেরিকান এক হসপিটালে এরকম সমস্যার সমাধান করা হয়। যদি থিসিজি হয় তাহলে 2 জনের মধ্যে একজনকে এর সমাধান করতে হয়। আমি যাচাই বাছাইও করেছি, ডক্টর জাহাঙ্গীর কবিরও বলেছে এটা সম্ভব। কিন্তু সমস্যাটা হলো, এটা যদি করা হয় তাহলে 75% মৃত্যুর আশঙ্কা থাকে, কারণ শরীরের প্রতিটি রগে অন্য একটা রক্ত মিশিয়ে দিতে হবে। এতে রক্তের পরিবর্তন আসবে, আর 2-2.5 বছর পর সব ঠিক হয়ে যাবে।
কাফি খুব বিজ্ঞ একটা ভাব নিয়ে কথাগুলো আম্মুকে বলতেছে। আমার খুব হাসি পাচ্ছে, কারণ যেখানে অধিকাংশের মৃত্যুর আশঙ্কা সেখানে কি নিজের মত নিজে ডাকতে যাবে? যতদূর আমার কথা, আমি দুবার মরে বেঁচে আসলেও নিজ হাতে এত আয়োজন করে নিজের মতকে স্বাগতম জানাবো না। কিন্তু কাফি এরকম একটা ফালতু সমাধান নিয়ে নাচানাচি কেন করতেছে সেটাই বোঝার বাকি। সবই তো বুঝলাম বাবা, কিন্তু কে করতে যাবে এরকম একটা খতরনাক জিনিস, আবার যেটা বাংলাদেশেও সম্ভব না। থাক বাবা, এগুলো চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলো, এই ঢের। ভয় পাচ্ছেন কেন? এতে রোজদার কিছুই করতে হবে না, আমিই করব। ওপাশে আম্মুর কণ্ঠ শোনা গেল না। হয়তো তিনি অবাক হয়েছেন, আমিও অবাক। আমি কাউকে এত ঢোল বাজিয়ে মৃত্যুকে দাওয়াত দিতে দেখিনি। তাহলে কাফি এসব কেন করছে? শুধু আমাকে ভালোবাসে বলে? আমাকে পাওয়ার লোভে? আম্মু এই রুমে আসলো, আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। আম্মু ফিসফিসে বলল, রুশদা, আমার তো মনে হয় উদয় এগুলো সমাধান বানিয়ে আনছে আমার ঘরে ধোকা দেওয়ার জন্য। আমার কিন্তু এক ফোঁটা বিশ্বাস হয়নি। আর এটা বললো এটা করা নাকি ক্ষতিকর। তাহলে কেমনে করবে আল্লাহ জানে। এত টেনশন করো না, যদি সব মিথ্যা হয় তাহলে আমরা মিথ্যা বিশ্বাস করবো কেন? সত্য হওয়ার ব্যাপারে তো ওর কাছে কোনো প্রমাণই নেই। তাও তো ঠিক। আম্মু আবার চলে গেল ও রুমে। আন্টি, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমরা শেরপুরে আবার টেস্ট করতে পারি। থাক, যা হওয়ার হয়েছে, এগুলো মাথা থেকে নামাও। তা হবে কেন? অবশেষে কাফি আম্মুকে রাজি করিয়েই ফেললো। ডক্টরের কাছে গেলাম, তিনিও থিসিজির কথা বলল, কিন্তু তিনি জানে না এটা যে পাল্টানো সম্ভব। তারপর কাফি তাকে বললেই তিনি সায় দেন। আম্মু এখন পরিপূর্ণ বিশ্বাসে চলে আসেন। আম্মুর সে কি আনন্দ! তার মেয়েকে ভালোবাসে কেউ এত ক্ষতিকর স্টেপ গ্রহণ করতে পারে, এটা শুনেই সে পুলকিত। আমার এসবের কিছু বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে বরাবরের মতোই এটাতেও কোনো প্রাচীর চলে আসবে, যেটা আমার পেরোতেই পারবো না। তাই অযথা মিথ্যা তামান্নার কোনো মানেই হয় না। তাই অবিশ্বাস্য এক ঠুনকো খুশিতে আমিও হালকা পাতলা ঢুলছি। আম্মু কাফিকে শুনিয়ে শুনিয়ে আমায় বলে, রুশদা, এখন বোঝা যাবে সত্যি ভালোবাসে কিনা। আম্মু খুশিতে জানালো আজ সারাদিন ঘুরবে। আব্বু বাসায় নেই, কাজে গেছে। দুপুরের খাবার বাইরে খেয়ে আব্বুর জন্য বাসায় প্যাক করে নিয়ে আসবে। রাদিন মাদ্রাসায় থাকে বোর্ডিংয়ে। পাশের বাসার আম্মুর বান্ধবী সেই গৌরূপী নির্বাসী কাকি আমাদের পিছু নিল। পার্কে বাণিজ্য মেলা বসেছে, আমরা সবাই সেখানে যাব দুপুরে খেয়ে। আব্বু ফোন দিচ্ছে, আম্মু ফোন রিসিভ করতে নিষেধ করলো। এটা শাস্তি আব্বুর কদিন আগে আঙ্কেলের সাথে মিলে বিয়েটা ভেঙে দেওয়ার। তাই ফোন বন্ধ রাখা হলো। সন্ধ্যা ঘনিয়ে এলো, তবুও বাসায় যাওয়ার নাম নেই কারোর। আব্বু নিশ্চিত রাগে ভস্ম হয়ে যাচ্ছে। লুকিয়ে নিকাবে নিচে আইসক্রিম খাওয়া সহ আরো কঠিন আনন্দময় কাজগুলো করে ফেললাম। আম্মু কাকি মিলে কেনাকাটা করলো। কাফি সব কিনে দিল জোর করে। মাগরিবের আজান হচ্ছে। কাকির ঘোরাঘুরি এখন খতম হচ্ছে না। একটু বিরক্ত হলাম। নিশ্চিত আব্বু রেগে ফায়ার হয়ে আছে, চিন্তা হয়তো করতেছে। কাফি পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসলো। রঙিন আলোকময় বাতিতে কাফির মুখ বিশুদ্ধ দেখালো। কাকিকে জোর করে নিয়ে আসা হলো। বাসার সামনে এসে দেখি আব্বু দাঁড়িয়ে আছে গেটের সামনে। ভয় পেয়ে গেলাম। কাফি তো একরকম পালিয়েই যেতে চাইলো। আম্মু যেতে দিল না। আম্মুর দিকে চোখ রাঙালো আব্বু। আমি ভয়ে কাদা। আম্মু হজবরল করে ভাঙ্গাটা করে সমাধানের কথা আব্বুকে জানায়। আব্বু পাত্তা দেয় না। কাফি বোঝায় তিনি বিশ্বাস করে না, বরং আরো অপমান করে কাফিকে। কাফি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন আঙ্কেল আন্টি ঢাকা থেকে আমাদের বাসায় আসে। সাথে কাফিও। আঙ্কেল আব্বুকে বোঝায়, আব্বু বিশ্বাস করে না। দুপুর হয়ে গেল। তারপর কাফি জানালো ডক্টর জাহাঙ্গীর কবিরের পার্সোনাল নাম্বার আছে তার কাছে, তাই ফোন দিয়ে বিশ্বাস করাবে আব্বুকে। আমারও মনে পড়লো অনেকদিন আগে তো আমার সামনেই ডক্টর কাফিকে ফোন দিয়েছে। দুবার কল দেওয়ার পর তিনি ফোনটা ধরেন। কাফি নিজের পরিচয় দিয়ে আব্বুকে ধরিয়ে দেন। আব্বুকে বিস্তারিত জানান তিনি। এবার বিশ্বাস হয়, কিন্তু কথা হলো দুজনের মধ্যে কেই কাজটা করবে। অবশ্যই আমাকে। আব্বু আম্মু কোনোদিনই এটা করার ইজাজত দিবে না। আমারও করার শখ নেই। তবে কাফি করতে চাইলে কাফিকে কি এটা করার ইজাজত আঙ্কেল আন্টি দিবে? আঙ্কেল জানালো কাফিকে তিনি হারাতে চান না এই কাজটা করাতে দিয়ে। আবার এও চিন্তা করে কাফি তো রুশদাকে ছাড়া এভাবেও তাকে হারানো সম্ভব না। তাই তিনি নিঃসিদ্ধান্ত জানান তার বংশের কোনো দরকার নেই। তিনি তার ছেলেকে সুখী দেখতে চান। তাই রুশদাকে বিবাহের অনুমতি দিলেন। কিন্তু আব্বু চিন্তা করে জানালো যতই এখন বলুক না কেন নাতি নাতির দরকার নেই। পরে যদি কাফিকে দ্বিতীয় বিয়ের জন্য জোর করে, তখন যদি কাফির ভালোবাসা কমে যায় বিয়ের পর, তবে নিশ্চিত সন্তানের জন্য হলেও সে দ্বিতীয় বিয়ে করতে চাইবে। তখন রুশদার জীবনটা নষ্ট হবে। তাই দুজন দু জায়গায় বিয়ে করুক ভবিষ্যতে, এবং দুজনেই সুস্থভাবে সংসার করুক। এভাবেই ঋষিতে বেশ কয়েকদিন কেটে যায়। কাফি অনেক বুঝে আব্বুকে। এও বলে যে সে অবশ্যই আমেরিকা গিয়ে নিজের জানের সাথে বাজি লড়ে সমস্যার সমাধান করবে। কিন্তু আব্বু মানেন না। তিনি কারো কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে চান না। কাফি ঢাকায় গিয়ে জেদ ধরে। ছেলে জেদের সাথে হেরে আবারও আঙ্কেল আন্টি আসে আমাদের বাসায়। তারপর আঙ্কেল আন্টি আব্বুর সামনে কোরআন শরীফ ধরে ওয়াদা করে যে কোনো সময় তারা কাফিকে দ্বিতীয় বিয়ের জন্য জোর করবে না। কাফিও কোরআন ধরে বলে সে রুশদাকে ছাড়া এই জীবনে কাউকেই আর বিয়ে করবে না। আব্বুর মন নরম হয়। কাফির ওপর বিশ্বাস হয়।
তারপর জানায় সামনের শনিবার কাফির সাথে রুশদার বাগদান সেরে ফেলা হোক। যদিও তিনি সরাসরি বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কাফি নারাজ। সে থিসিসের সমস্যা সমাধান করে আরও 2 বছর পর রুশদাকে বিয়ে করবে। আর ইসলামে বাগদানের যদিও কোনো মানে হয় না, এটা বিধাতি কারবার, কিন্তু এইভাবে কাফি রাজি হয় 2 বছরের জন্য। তার রুশদার মাঝে তো একটা চিহ্ন থাকবে। ছেলেটা এত ধৈর্য হঠাৎ কোথা থেকে পেল? এসব কিছুই কি জেদের বসে করছে নাকি ভালোবাসার নেশায়? আপাতত আর কিছু ভাবতে পারছি না আমি। শুধু এটা ভেবে পুলকিত হই যে এই দুনিয়ায় আমার কেউ তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার গুরুত্ব দেয়। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে পৃথিবীতে? আমি মনে করি এটার থেকে আর দ্বিতীয় বিষয় কোনোটিই নেই। সারা রাত ফুপ্পি আর দাদি ঘুমাতে দেয়নি। কত রকমের কথা বলছে আল্লাহ জানে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারিনি। ফুপ্পি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলেছে, এখন সুস্থ মোটামুটি। প্রথম বাচ্চাটা হারাতে হবে তা আঙ্কেল ভাবতেও পারিনি। এর জন্য মন খারাপ বটেও। সকালে আবার দাদি নানু মিলে গীত গাওয়া শুরু করেছে। ধুর, ভাল লাগে না, লজ্জা লাগতেছে, তাই মাদ্রাসায় চলে আসছি। ফুপ্পি আসতে দিচ্ছিল না, তবুও জোর করে চলে আসছি। মাদ্রাসায় এসে আরেক তামাশা। রুমা এসে আফরাও জ্বালাচ্ছে খুব। তাদের সে কি হাসি, বন্ধ হওয়ার মতো না। পুরোটা ক্লাস আমার সাথে এমন বিহেভ করলো যেন আমার বিয়ে হয়ে গেছে। আল্লাহ! ক্লাস শেষে আফরা মেহেদি কিনে হাতে পরিয়ে দিল। যেহেতু বৃহস্পতিবার ছিল তাই তাকরার না করে বাসায় চলে আসলাম। এসে দেখি সবাই রেডি হচ্ছে। রেস্টুরেন্টে রুম বুক করা হয়েছে, ওখানে অনুষ্ঠান হবে। সোহানার খালামণিও এসেছে। একটু রাগ লাগলো। আমি নিশ্চিত এগুলো আম্মুর কাজ। বোনের প্রতি এত দরদ আর খালামণিও কোন মুখে চলে আসলো আজব। এদিকে তাহমিনা আন্টি রেগে বোম হয়ে আছে। একে তো সে মনে করেছিল মাদ্রাসা থেকে আমি আসলে মেহেদি পরিয়ে দিবে নিজ হাতে, সেটাও আফরা পানি ঢেলে দিয়েছে। দ্বিতীয়ত এত কিছুর পরেও সোহানা কেন উপস্থিত হলো? অসহায় ফেস করে আন্টিকে নিজের অসহায়ত্ব বোঝানোর চেষ্টা করলাম। তিনি শাড়ি পরে দিতে চাইলে তাতেও রাজি হলাম না। কেমন যেন লজ্জা লাগছিল। অবশেষে সোহানা পরিয়ে দিল, সে সাজিয়েও দিল। আন্টি সব দেখে দূরে বসে রইল। সবশেষে গন্তব্যস্থানে পৌঁছালাম। বোরকার নিচে সাজগোজ আড়াল হয়ে রইল। এবার আরেক না প্রবলেম শুরু। কাফির আত্মীয় স্বজনরা বলছে আমার নাকি তাদের সামনে মুখ খুলতে হবে। এটা শুনে কাফি আগুন। তখন এক বৃদ্ধ লোক বলল, তার বিপর্যয় স্ত্রীর মুখে পর্দা ফেলে দিল আর বলল কাফিকে, তুই তোর বউকে দেখতে দিবি না? আমি কেন আমার বউকে দেখতে দিব? হ্যাঁ, ও তোর বউ দরকার হলে জাদুঘরে রেখে পর্দা করাওগা, আমি না করছি নাকি? বৃদ্ধের ছেলে মানুষের কাছ থেকে সবাই হেসে দিল। কাফিকে আব্বা আংটি পরিয়ে দিয়েছে, কিন্তু তাদের আত্মীয় স্বজনের চাপে পড়ে কাফিকে বাধ্য হয়ে আমাকে আংটি পরিয়ে দিতে হচ্ছে। কিন্তু এখানে একটা ভালো দিক দেখলাম যে কাফি আমার আঙ্গুলে স্পর্শ করেনি। কোনো রকমে আঙ্গুলের আংটিটা শুধু পরিয়ে দিয়েছে মাথায়। যা হোক, তারপর আব্বু কাফিকে বলল, তুমি যদি বিদেশ গিয়ে আকাম না করো তাহলে এখনই রুশদাকে তোমার হাতে তুলে দেব। আঙ্কেল অনেক বোঝালো, কিন্তু সে মানতে নারাজ। থিসিজির থেকে মুক্তির পরেই আমাকে বিয়ে করবে। যে ছেলেটা আমার বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল, আর আরও 2 বছরের মতো অপেক্ষার পর বিয়ে করার সমীকরণটা আব্বু আঙ্কেল আমি কেউ মিলাতে পারছি না। এগুলো কি সবই জেদ? যা হোক, অনুষ্ঠান শেষে বাসায় ফিরে আসার সময় তাহমিনা আন্টি পই পই করে বলে দিল, সোহানাদের সাথে এখন আমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না। এই সেই বাসে এসে ফ্যান ছেড়ে বসে পড়লাম। তখনই খালামণির ড্রামা শুরু হলো। এখানে নাকি তার কোনো দোষ নেই, তাকে সবাই মিলে আদালতে মিথ্যা বলতে বাধ্য করেছে। একমাত্র সংসারটা বাঁচানোর জন্যই রুশদার সামনে নাটক করেছে, আরও কত কি। আম্মু একদম মোমের মতো গলে বোনের গলা জড়িয়ে কাঁদছে। সোহানা স্বাভাবিকভাবেই থাকলো যেন কিছুই হয়নি। খালামণি কাঁদতে কাঁদতে এও বলল যে তার শ্বশুর নাকি কাফিকে কালো জাদু করেছে, 2 বছরের মধ্যেই মারা যাবে, 6 মাসের মধ্যেই আসর দেখা যাবে, আর আমি নাকি 6 মাসের মধ্যে পাগল হয়ে যাব। ছেলেকে হারিয়ে বৃদ্ধ ঘরে বসে গুটি খেলতেছে। খালামণির কথা নাকি মানে না। আন্টি ফোন করে জানালো টিকিট কাটা হয়েছে, 1 মাসের মধ্যে দেশ ছাড়বেন 15 দিনের জন্য। অবশেষে কাফির কথা মানতে বাধ্য হলেন আঙ্কেল আন্টি। আন্টি যখন জাদুর কথা জানতে পারলেন তখন একদম ভেঙে পড়লেন ভয়ে। কিন্তু আঙ্কেল তো এগুলোতে বিশ্বাসই রাখে না। কাফি তার বাবাকে বুঝিয়েছে আর তার বাবাও ওর আম্মুকে বুঝিয়েছে। কাফি মেসেজ দিয়েছে, সোহানাদের সাথে এখনো সম্পর্ক আছে তোমাদের? আসলে তোমরা খুব দয়ালু। একজন মানুষ এসেছে, এমন কি খারাপ ব্যবহার করবো নাকি? আচ্ছা, যা ইচ্ছা করো, বিদেশ না গেলে হয় না? এত রিস্ক নেওয়ার কি ঠিক হবে? পরে যদি কিছু হয়ে যায়? তোমাকে যেটুকু ভালোবাসি সেটা প্রমাণ আমার শাশুড়ি আমাকে দিতে হবে না? আল্লাহ, আপনি এখন আমার আম্মুর কথা ধরে বসে আছেন? না, এমনি বললাম। ভালো, তবে এগুলো চিন্তা বাদ দিলে হয় না? আল্লাহর উপর ভরসা করতে পারি না আমরা? আমি নিয়ত করে ফেলেছি, বাধা দিও না। ভয় হয় আমার। ভালোবেসে ফেলেছ আমায়? ধুর কচু। এভাবেই দিন যায়, মেসেজে কথা হয়, কল দিয়ে কথা বলতে পারি না আমি, লজ্জা লাগে। দেশ ছেড়ে আজ ওর 7 দিন হলো। এই কদিন নাকি খুব বেরিয়েছে আঙ্কেল আন্টির সাথে। স্নোফলস হচ্ছিল, এমন সময় কাফি ভিডিও কল দেয়। ওড়না দিয়ে মুখ ঢেকে কথা বলি। সে জানায় আমাকে নাকি মিস করছে, একদিন নাকি আমাকেও সেখানে নিয়ে যাবে, আরও কত কি। এভাবে কাঙ্ক্ষিত সেই দিন উপস্থিত হয়। আমি মাদ্রাসায় চলে এসেছি। বাসায় গেলে আব্বু বলল কাফির অপারেশন করার আগে নাকি সবার সাথে কথা বলেছে। শেষবারের মতো আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাদ্রাসায় চলে যাওয়ার সময় সম্ভব হয়নি।
মনটা খারাপ হয়ে গেল। প্রতিবেশী সেই কাকি, আম্মু আর আমি মিলে কয়েক হাজার কালিমা খতম আরও দোয়া করলাম। পরদিন ফোন দিয়ে আঙ্কেল জানালো কাফির এখনও জ্ঞান ফেরেনি, তবে সাকসেসফুল হয়েছে। এবার জ্ঞান ফেরার পালা। এভাবে একদিন পেরিয়ে গেল, অথচ জ্ঞান ফেরার নাম নেই। সবাই চিন্তায় অস্থির। ঘন অন্ধকার হলো। গভীর রাত হলো। তাহমিনা চিন্তা আর কেঁদে অস্থির। সারা রাত অপেক্ষা করে জ্ঞান ফিরে না। 2 রাত জ্ঞান ফেরেনি। এবার ডক্টররা বলতেছে কোমায় চলে যাবে সম্ভবত। দোয়া ছাড়া আর কিছু করার নেই। আবার রাত হলো। এই রাতও জ্ঞান ফিরল না। এবার তাহমিনা হাল ছেড়ে সেন্স হারাতে লাগলো বারবার। কাফির আব্বু তাহমিনাকে সামলাতে হিমশিম খেয়ে গেল। তাহলে এই সব কিছু সমাপ্তি এখানেই ঘটবে? একটি তাজা প্রাণ চলে যাবে সকল ভুলের মশগুল দিতে? একটি খবর পাওয়ার আশায় মনটা ছটফট করছে। জানি না কি হবে। বাসায় বসে থাকতে দিচ্ছে না আব্বু। মাদ্রাসায় সবার সামনে কাঁদতেও পারছি না। কিছু একটা অবস্থা। বাসায় গিয়ে শুনি কাফির জ্ঞান ফিরেছে। খুশিতে দম আটকে এলো। শ্বাস নিতে কষ্ট হলো। ফোন দিলাম, আন্টি তো হাসতেছে প্লাস কাঁদতেছে। কি যে আনন্দ লাগছে। ডক্টর বলেছে রেস্ট নিতে। সতর্ক থাকতে হবে শরীরে যেন বেশি ঝাঁকি না খায়। শরীরের বিশেষ যত্ন নিতে। 2 বছর আগে বিয়ে না করতে এই সেই। কদিন পর দেশে ফিরল কাফিরা। এসে দাওয়াত দিল ফ্যামিলিকে কুমিল্লা যাওয়ার। এবারই প্রথম সফরে আম্মু আমাদের সাথী হলো। গিয়ে দেখি এক এলাহি কারবার। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন। আন্টি বলল, আপনাদের এখানে বাগদান হয়েছে, আমাদের এখানে কেন হবে না? এদের কারবার দেখে আমি কাঁদবো প্লাস হাসতে ভুলে গিয়েছি। এবার আন্টি মন মতো মেহেদি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। জিজ্ঞাসা করলাম, আন্টি আপনার বাবার বাড়ি কাউকে যে এখানে দেখলাম না, খালা ব্যতীত, কেন এখানে আসেনি? তখন আমার বয়স 13 বছর ছিল। মাত্র বালেগা হয়েছি। সব কিছুতে আবেগ আর উচ্ছ্বাস। মুক্ত জীবন, কেউ কিছুতে বাধা দিত না। এমনকি রান্নাঘরেও কোনোদিন যেতে হয়নি। কি রং ছিল রান্নাঘরে সেটাও দেখিনি। আব্বু খুব আদর করত, তাই কিছুতেই আর কমতি রাখত না। বিশাল ধন সম্পত্তির অধিকারী আব্বুর আদরের সবচেয়ে ছোট্ট কন্যা আমি ছিলাম। সুন্দরও ছিলাম ভীষণ। 7 বছর থেকেই বিয়ের প্রস্তাব আসত। কি হাস্যকর, আব্বু বিয়ে দেননি তাড়াতাড়ি। মেয়ে বড় হোক বলে বিদায় করেছে। ডানাওয়ালা পাখির মতো মুক্ত ছিলাম। যেখানে ইচ্ছে যেতাম। হঠাৎই দেখা হলো তোমার আঙ্কেলের সাথে। এই বুড়ো লোকটার সাথে একটু কথা আদান প্রদান করে আবেগে গা ভাসিয়ে ভীষণ প্রেমের সাগরে হাবুডুবু খেতে লাগলাম। ফোন নম্বর দিয়েছিল। আম্মুর ফোনে প্রথম প্রেমালাপ শুরু হয়। একদিন ধরা খেলাম। আব্বু রেগে বিয়ে দিতে চাইল। আমার ছোট্ট মন তোমার আঙ্কেলকে হারানোর ভয়ে কুঁকড়ে গেল। তাকে বললাম চলো পালিয়ে যাই। সে রাজি হলো, কিন্তু তখন তার কোনো চাকরি ছিল না। ভীষণ মেধাবী ছাত্র ছিল। টাকার জন্যই চাকরিটা আটকে ছিল। অত উচ্চবিত্ত ছিল না তারা। তবু দুজন মিলে সাহস করে ফেললাম। এক রাতে মার যত গহনা ছিল, টাকা ছিল, সব নিয়ে তোমার আর আঙ্কেলের সাথে হাত ধরে চলে এলাম। দুজন মিলে বিয়ে করে কুমিল্লে এসে পরিচিত হলাম বাস্তবতার সাথে। এই বাস্তবতাকে কখনো আবেগ দিয়ে চালানো যায় না। প্রথম দিন ঘরে প্রবেশ করানোর আগে অনেক মন ধান সিদ্ধ, মশলা বাটিয়েছি, আরও কত কি। কথা শোনানো তো আছেই। সারাদিন কাজ করানোর পর রাতে ঘরে ঢুকতে দিয়েছে। এসব কিছুর মধ্যেই যে আমাকে মন কেড়ে নিয়ে প্রিয় হয়ে গিয়েছিলাম নিজের মায়ের চেয়েও বেশি হচ্ছে আমার শাশুড়ি। কি না করেনি আমার জন্য। তারপর গহনা বেচে মোটা অঙ্কের টাকা হয়। তোমার আঙ্কেলেরও বড়সড় একটা চাকরি হয়ে যায় ঘুষ দিয়ে। এরপরে শুরু হয় সংসার। কিন্তু সমস্যা হয় সন্তান নিয়ে। কোনো সন্তান বাঁচেনি আমার। তৃতীয়ত একটা মেয়েও বেঁচেছিল, নাম ছিল মহুয়া। কি সুন্দর ছিল তা বলে বোঝাতে পারবো না মা। 11 বছরে পা রাখতেই কঠিন কলেরা রোগে আক্রান্ত হয়। ভালো চিকিৎসার পরেও ভালো হচ্ছিল না। মরার আগে আমার কাছে পানি চেয়েছিল, কিন্তু এখানকার গ্রাম্য আত্মীয়রা পানি দিতে দেয়নি জোর করে। তারা বলেছিল এতে নাকি কলেরা আরও খারাপের দিকে যাবে। কি অদ্ভুত কথা। কিছু করতেও পারিনি আমি। মেয়েটা আমার সামনেই ধুকে ধুকে মারা গেল। এবারও হাল ছাড়লাম না। পরপর বাচ্চা নিলাম, আরও 2জন হলো। মারাও গেল। মোট 5টা বাচ্চা মরার পর কাফি সুস্থ থাকলো। এই জন্য নাম রাখলাম কাফি, মানে যথেষ্ট। কারোর সাথে আর সম্পর্ক রাখিনি বাবার বাড়ির, কারণ ততক্ষণে আব্বুর নাম আমার নাম নিতেও ঘৃণা করত। তাজ্য কন্যা নামে গ্রামে ঢোল পিটিয়েছিল। শুধু একটা বোনের সাথেই এখন যোগাযোগ আছে, সিনথির আম্মুর সাথে। কুমিল্লা এসেছে আজ 2 দিন। আব্বু বলেছে আজ রওনা দিবে শেরপুরের উদ্দেশ্যে। আফরা ফোন দিয়ে পিক দিতে বলেছে গতকালকে। যদিও তেমন পিক তুলিনি, গুটি কয়েক উঠিয়েছি দিনটা স্মরণে থাকার জন্য। কিন্তু আফরা জোরাজোরিতে দিতে বাধ্য হলাম। সেগুলো দেখে বলতেছে নিশ্চয়ই তুমি কাপল পিক তুলেছ। যে লেভেলের আনন্দে আছো, এখন একটা কাপল পিক দাও চটপট। কত করে বোঝালাম যে এই ফোনে কাফির কোনো পিক নেই, বা ওর সাথে আমি গিয়ে একসাথে দাঁড়িয়ে পিক তুলবো, এটাও হয়নি। কিন্তু কে শোনে কার কথা। মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে। কি করে বোঝাই মেয়েটাকে? আসলে একটা মানুষের নামে এত কথা শোনার পর একটু দেখতে মন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে তো পিক নেই। এখন কি করি? সে একটা ছেলের পিক দিয়ে বলতে সেটা পছন্দ হয়েছে।
পছন্দ হলেই বলে ঘটকালি করব। কাফির সাথে তোমার বিয়ে ক্যান্সেল, আরও কত কি। ইমোতে মেসেজ করেছিলাম ওকে, তখনই তাহমিনা আন্টি আসলো। কি করো? এই তো বসে আছে আন্টি। এখন আন্টি, তবে আমার মেয়ে হবে না বলে জেদ করে বসে আছো। মনে রেখো, আমি কোনো ছেলের বউ ঘরে তুলব না, একটা লক্ষ্মী মেয়ে ঘরে তুলব। আচ্ছা আন্টি, এখন থেকে আম্মু ডাকবো। আবার আন্টি? ও ভুলে গেছি, বোকা মেয়ে। লজ্জা পেলাম একটু, তখন আবার বলল লজ্জা পেতে হবে না, দাও তোমার আম্মুর ফোনটা, দেখি তোমার ছবি কালকে তুলোনি। দাও তাহলে। ভালো হয়নি। দেখে কি করবেন? একদম ভালো হয়নি। এত ঘোরাচ্ছ কেন? কাহিনী কি? দাও তো একবার। এবার জোরাজোরির কারণে দিয়েই দিলাম। আমার পিক অন্য কেউ দেখলে আসলে লজ্জা লাগে, তাই বনিতা করছিলাম। আন্টি একটা একটা করে পিক দেখছেন আর আমার প্রশংসায় বন্যা বইয়ে নৌকা ভাসিয়ে দিচ্ছেন। শরমে শেষে আমি শেষ। হঠাৎ করে ওনার মুখটাতে থতমতে ভাব চলে আসলো। রুশদা, এই ছেলেটাকে? ওরে আল্লাহ, বাঁচাও আমারে। আফরা রিমোতে দেওয়া পিকটা তো গ্যালারিতে এসে পড়েই সেই কথাটা তো আমার খেয়ালই ছিল না। আন্টি চোখ পাখানোতে কি হুট করে একটা মিথ্যা বানিয়ে ফেলতে পারছি না। সত্যটা বললেও বিশ্বাস করবে কিনা, কি করি? এটা এমনি কেউ না, বুঝতে পারছি। এই জন্য তো বলি আমার হাতে ফোন দাও না কেন। তাহলে এই ব্যাপার স্যাপার। আম্মু, আপনি যা ভাবছেন তা না। আগে ভাবতে তো আমার ছেলেটার কি হবে। কই, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে? ওর একটা পিকও তো তোমার ফোনে দেখলাম না। অন্যদিকে অন্য ছেলের পিক তো ঠিকই রেখে দিয়েছ। যাই, কিছু একটা হওয়ার আগে কাফিকে বলি সবটা। মহিলাটা চলে গেল। এদের আসলে 3 লাইন বেশি বোঝার স্বভাবটা হয়তো জন্মগত। নতুন নাটক শুরু হবে হয়তো আবার। আব্বাম্মু যদি জানে তাহলে তো আমি শেষ। আল্লাহ জানে আরও কি বানিয়ে বানিয়ে বলে। আফরা যে কেন দিল পিকটা, ওকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটাকে। সে বলল হয়তো কোনো সেলিব্রিটি পাকিস্তানের। আর কিছু বলতে পারিনি, নামটাও জানেন না। আব্বু এসে বলল ঢাকা হয়ে শেরপুরে যাবে, তাই তাহমিনা আন্টিরা আমাদের সাথেই রওনা দিলেন। ওদের গাড়ি করে যাচ্ছি। কাফি মুখটা গুমট করে রেখেছে, একবারও কথা বলার চেষ্টা করেনি। আন্টিও ভাগ্য ভালোই মহিলা আব্বুর কানে এগুলো কিছুই দেয়নি। ঢাকা পৌঁছে কাফিদের বাসে উঠলাম। সেখান থেকে আবার বিদায় নিতে হলো। আম্মু আন্টির সাথে কথা বলতেছে আব্বু আঙ্কেলের সাথে। কাফি একা দাঁড়িয়ে আছে। সাহস করে গেলাম। এভাবে প্যাঁচার মতো মুখ না রেখে একটাবার দেখবেন তো আম্মু কার পিক দেখে কিভাবে নিয়েছে। কি দেখাবে দেখাও, দেখুনি ছেলেকে। বিশ্বাস করুন, এই লোকটার নাম পর্যন্ত আমি জানি না। ওরে আল্লাহ, আম্মুই ফারিদকে দেখে এই কথা বলছে। কি নাম বলেন? ভালোভাবে বলেন আরেকবার। আপনাকে চিনেন? শুনে লাভ নেই, আর চিনব না কেন? একে সবাই চেনে। এখন বিশ্বাস হয়েছে আমার কথা? কোনটা যে? তুমি এর সাথে প্রেম করো? ইম্পসিবল। হয়তো এখন মুখে তালা দিয়ে হাসি বন্ধ করুন। একে তো মায়ের কথা শুনে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, এখন এত ঢং দেখাতে হবে না। কেন, তুমি আমার সাথে কথা বলতে না পেরে থাকতে পারছিলে না? কাফির মুখে দুষ্টামি হাসি। চলে আসতে হলো শেরপুর। কাফি আব্বুর কথা মতো ইফতা বিভাগে ভর্তি হয়েছে। ফাজিল পরীক্ষা দেওয়া হয়েছে। যদিও এই লাইনে পড়ে সরাসরি ইফতা পড়া কঠিন হয়ে যাবে, কিন্তু আব্বুর কথা ফেলে দেয়নি বলে চেষ্টা করতে তার গোনা নেই। এভাবেই দিন কাটছিল। কাফি 2 সপ্তাহ পর পর আসো শুধু আমার সাথে দেখা করতে। আব্বু আম্মুর সাথে লুকোচুরি খেলে দেখা করতে হতো, কারণ আব্বু বলেছে 2 বছর পর যেহেতু বিয়ে, তাই এর আগে কথা বা দেখা করা কোনোটাই গ্রহণযোগ্য হবে না। লুকিয়ে লুকিয়ে মেসেজ করতাম। তাই একদিন কাফি ঘুরতে নিয়ে গেল সেই যেই বাসার থাকে শেরপুরে এসে। শেরপুর আর আপন মামার বাসা আছে, কিন্তু ওর আম্মুর সাথে মামার সম্পর্ক ভালো না, তাই ওদের বাসায় থাকে না। একটা ছোটোখাটো রুম ভাড়া করেছে। প্রত্যেক মাসে 2 দিন করে 4 দিন থাকে এই রুমে বাড়িওয়ালার জিনিসপত্র সব। শুধু কাফি এখানে এসে রাতটা কাটিয়ে বাইরে থেকে কিনে খায়। আজ বৃহস্পতিবার, প্রতি 2 সপ্তাহ পর পর কাফি আসে। আজও আসার তারিখ, কিন্তু এখনো কোনো খবর নেই। অপেক্ষা করে আছি। মাদ্রাসার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা দেয়নি। আব্বা আমাকে অনেক বুঝিয়ে পরীক্ষাটা দেওয়া থেকে বিরত থেকেছি। অর্ধবার্ষিকী পরীক্ষার পর আর পড়াশোনায় মন বসে না। যেহেতু বেফাক নেই, সেই হিসাবে বেঁচে গেছি। সকাল 12টা বাজে, এখনো আসেনি কাফি। এমনিতে রাতে গাড়িতে উঠলে সকালেই তো পৌঁছে যায়। আজ কি হলো? দুর্মনা ভাব, অধীর অপেক্ষা করছি মনে মনে। এভাবেই 2টা বেজে গেল দুপুর। এখনো গোসলটাও করিনি। একটু পর পর চেক করছি কাফি কোনো মেসেজ দিয়েছে কিনা। আবারও চেক করলাম। কমলা রঙের দোকানটার সামনে আছি, চলে আসো। মুহূর্তেই মনে রঙিন প্রজাপতি উড়ে গেল এক ঝাঁক। খুশিতে মনটা লাফিয়ে উঠল। কিন্তু এখন আম্মুকে ফাঁকি দিয়ে যাবো কিভাবে সেটাই তো বুঝতেছি না। আম্মু, শ্যাম্পু শেষ, মাথা ধুবো। কাল ধুইও। তোমার আব্বুকে আজ নিয়ে আসতে বলবো না, আমার এখনই লাগবে। এই দুপুরবেলা একা বের হবো রাস্তায়? দরকার নেই, আমার দরকার আছে, আমি গেলাম। আপাতত কয়েকটা প্যাকেট কিনে আনবো। আম্মু অনুমতি দেয়নি, তবুও 15 টাকা নিয়ে বেরিয়ে গেলাম। কাফি দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে কাছে গিয়ে বুঝতে পারলাম এই লোক আরেক ঘটনা ঘটিয়ে বসেছে। কপালের এক সাইডে কোণে আর বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কিভাবে হলো? এমনিতে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল আসার সময়, আর কি। বাইক দিয়ে আসছেন ঢাকা থেকে, তাই না? ও, এত বড় অ্যাক্সিডেন্ট করে বলতেছেন এই আর কি। আজব মানুষ আপনি। বাইক চালানো নিষেধ আপনার এখন, এটা মনে নেই?
আছে, তাহলে আন্টি নিয়ে আসতে দিল চুরি করে। হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। মনে একটু হাসি পেল, দুজনেই তাহলে ছোটখাটো চোর। কিন্তু আগেই ছেলেকে শায়েস্তা করতে হবে। ডক্টর তাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলেছে, আর এ নাকি বাইক নিয়ে বেরিয়েছে। যদি কিছু হয়ে যেত। আপনি কিন্তু এটা ঠিক করেননি। আঙ্কেলও চালাতে নিষেধ করেছিল। আমি চালাইনি, ফ্রেন্ড চালিয়েছে। ভালো ভালো। এখন কি ওটা বেঁচে আছে নাকি গেছে? আছে, হাত ভেঙেছে। কিসের সাথে লেগেছিল? একটা মহিলার হাতে বড় ব্যাগ ছিল, তাই বাচ্চাকে সামলাতে পারিনি। বাচ্চা বাইকের সামনে এসে পড়েছিল, হঠাৎ ব্রেক কষায় এই। চাবিটা কই এখন? দেন দেখি। চালামা? হ্যাঁ নাও। দেন। আজ থেকে 2 বছর পর চাবি পাবেন। আরে আরে আরে, এখন গাড়ি নিয়ে যাবো কিভাবে ঢাকা চাবি ছাড়া? কাঁধে করে? জানি না। এমন মাগিরি দেখাচ্ছ যে? এখানে মাগিরি দেখানোর কি আছে? আচ্ছা বাদ দাও, বলো তো এখন বেরোতে দিল কেন তোমায় আম্মু? কি মিথ্যা বলেছ? শ্যাম্পু কিনতে আসছি, এখনই আম্মু ডাকা শুরু করেছেন? হ্যাঁ, তুমি তো আমার চেয়ে বেশি বড় ধান্দাবাজ। বাই দ্য ওয়ে, তোমার মতো এখনো শাশুড়িকে আন্টি ডাকার মতো কাহিলা আমি না। এখনো 2 সপ্তাহ পর পর আসেন কেন? সবর করুন, এত ঘন ঘন আসলে আপনারও গুনাহ হয়, আমারও। কিন্তু আমি যে 2 সপ্তাহ পর একদিনও বেশি থাকতে পারি না, কেমন জাহান্নাম লাগে। নিজের শরীর দিকে খেয়াল রাখবেন। এখন যাই, আম্মু সন্দেহ করবে। এখন কি শ্যাম্পু ছাড়াই যাবে? না, কয়েকটা কিনে নিয়ে যাবো। কি তেল দাও? আম্মু বলে তোমার চুল নাকি অনেক ঘন সুন্দর। কি জানি, বেলি ফুল। ছি, আদি আমলের। আমার দাদিকে বিয়েতে দিয়েছিল দাদা। হয়েছে, চুপ করুন। আচ্ছা আমি কিনে দিচ্ছি, তুমি দাঁড়াও এখানে। জি, বেশি কিনবেন না কিন্তু। পাশের দোকান থেকে হাত ভর্তি শ্যাম্পু নিয়ে আসলো কাফি। এখন এতগুলো দিয়ে আমি কি করব? আম্মু দেখলে কি মনে করবে? পালিয়ে রাখবে। উফ, সবসময় বেশি বেশি করেন আপনি। এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। এই চাবিটা দিয়ে যাও প্লিজ। আমি আর বাইক নিয়ে বের হব না। দাও, কথা দিচ্ছি। চলে আসছি দূর থেকে। কাফি এখনো বাইকের চাবি চাচ্ছে, দেইনি। বাস এসে পালিয়ে রাখলাম শ্যাম্পুগুলো। বিকেলে কাকি আসলো আম্মুর সাথে গল্প করতে। আজ হাসপাতালে গিয়েছিলাম। আসার সময় এক ছেলেকে দেখলাম, এই বলে মিটমিট করে হাসতেছে আমার দিকে তাকিয়ে। আল্লাহ বাঁচাও। আম্মু হাবাগোবাভাবে জিজ্ঞাসা করলো, ভাবি এখনো আন্টি ছেলেদের নিয়ে পড়ে আছেন? এই বয়সে এগুলো মানায়? এই ছেলে আছে আপনার? আমারে মানায় না, কিন্তু রোজদার তো মানায়, তাই না? পেটে তাহলে কথা থাকলো না। আম্মু এবার আমার দিকে নজর বুলে বলল, তাই তো বলি, ভর দুপুরে মাথা ধোয়ার জন্য পাগল হয়ে গেলি কেমনে আমার মাইয়া? এখনো রাস্তায় রাখবেন এদেরকে? ঘরে কবে ঢুকতে দেবেন? 2 বছরের মধ্যে তো বিয়ে দেওয়া ঠিক হবে না, এটা তো চিন্তা করেছি। এভাবে আর কদিন? বিয়ে না দিলে তো এখন দাওয়াত দিতে পারেন। রোজদা, কাল তো শুক্রবার। কাল কাফিকে আমাদের বাসায় দুপুরের খাওয়া দাওয়া করতে বলবি। আসবে না? আচ্ছা, তোমার আব্বাকে দিয়ে বলে হয়তো আনবো। তোমার ইচ্ছা, তবে মনে হয় না আসবে, দেখা যাবে। উঠান থেকে রুমে চলে এসে একটা মেসেজ দিলাম, আব্বু হয়তো কাল আপনাকে আমাদের বাসায় আসতে বলবে, আসবেন না। 10 মিনিট পর জবাব আসলো, ইন্নালিল্লাহ, তুমি আমার আসার কথা বলছো কেন? আমি বলিনি, কাকি দেখে ফেলেছে রাস্তায় আপনাকে। শিট, না করে দিও, আমি যাব না। কেন? আমার মনে হয় আমাকে হয়তো তোমার আব্বু অতটাও পছন্দ করে না, তাই না? কি জানি। পরদিন আব্বু জোরাজুরিতে আসলো। আম্মু অনেক পদের খাবার রেডি করলো, খেয়ে রান্নার প্রশংসা করলো। আম্মু জানালো গরুর মাংস রোজদা রান্না করেছে, কিচ্ছুটি বলেনি। বাসা থেকে বের হয়ে মেসেজে বলল, গরুর মাংসটা জঘন্য হয়েছে, আরো কত কি। আমি উপযুক্ত জবাব দিলাম। এভাবে দিন কাটছিল। একটা সময় প্রতিদিন ফোনে কথা বলা শুরু হলো দুজনের মধ্যে, আম্মু আব্বু থেকে লুকিয়ে। মাঝে মাঝে কাকি সাহায্য করতো ওনার ফোন দিয়ে। কাফি এক এক দিকে এক এক নাম্বার দিয়ে ফোন দিত, তাই সব নম্বর ক্লাসের সবার নাম দিয়ে সেভ করতাম। একটা আফরা, একটা রোমাইশা, তো আরেকটা নাবিলা। নিজের কাছে নিজেই হেসে উঠতাম। নতুন প্রেমে পড়লে মানুষের যে দশা হয়, আমারও তাই ঘটনা ঘটতে লাগলো। এতদিনে কাফিকে সাধারণ কেউ মনে হলো, এখন অসাধারণ কেউ মনে হয়। একদিন কথা না বললে নিজেকে অসহায় মনে হয়। ও দুষ্টুমি মনে করে একা একা হেসে উঠে খিলখিলিয়ে। আম্মু মাঝে মধ্যে দেখে ফেললে চুরি করে ধরা খাওয়ার টাইপ অবস্থা হয় আমার। এখন মনে হয় 2 বছর কিভাবে শেষ হবে। কাফি বলেছিল 2 বছর পর 26 সেপ্টেম্বর বিয়ের ডেট ফেলবে, কারণ এই দিনে ওর সাথে আমার প্রথম দেখা হয়। এখন মনে হয় একটা দিন অপেক্ষা করা একটা বছরের মতো সমান। তবুও সবর করি কাফির পরিপূর্ণ সুস্থ হওয়ার। একদিন কাফি বলল, আমরা যেভাবে কথা বলতেছি আল্লাহর আগেই গুনাহ হচ্ছে, চলো না বিয়ে করে ফেলি। আব্বা আম্মু তো রাজি, আর তোমার আম্মু তো রাজি, শুধু তোমার আব্বুটার জন্য হচ্ছে না। এক কাজ করো, পালিয়ে কথা বলা বন্ধ। এখন থেকে এমন একটা ভাব নিবে যেন তুমি আমার সাথে কথা না বললে না বাঁচা টাইপ অবস্থা তোমার। যেভাবেই হোক তুমি আমার সাথে কথা বলো। আর এতে তুমি চরম আসক্ত হয়ে পড়েছো, বুঝলে? ছি, লজ্জা করে। দেখো, নইলে তোমার আব্বু আমাকে ঘাড়ে করে আরো 2 বছর অপেক্ষা করাবে আর গুনায় কামা করাবে। আমি পারছি না। আমার জন্য হইলেও প্লিজ দুজন দুজনের বাসায় থাকবো, শুধু যেন কথা বলা আর তোমার মুখটা আমার জন্য হালাল হয়, এই ব্যবস্থা দ্বারা পরে অনুষ্ঠান করা যাবে অনেক। আচ্ছা ঠিক আছে, মঞ্জুর। তারপর আম্মুর সামনে থেকে ফোনটা নিয়ে বাথরুমে ঢুকলাম, এমন একটা চোরা চোরা ভাব নিয়ে যেন কাফির সাথে কথা বলতে যাচ্ছি।
আম্মু টার্গেট করলো। আমি শান্তভাবে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে ওপাশ থেকে আম্মু বলল, আমার ফোন নিয়েছ? আমি অস্বীকার করলাম। তারপর আম্মু আব্বুর ফোন দিয়ে এই ফোনে কল দিল। সাথে সাথে বকট আওয়াজে ফোনটা বেজে উঠল। প্ল্যান সাকসেসফুল হলো। আমি তো এটাই চাচ্ছিলাম। এবার বের হয়ে ফোন দিয়ে দিলাম আম্মুকে। রাতে আব্বুকে আম্মু বলল রোজদা পালিয়ে কথা বলে। আব্বু আমলে নিল না। সকালে আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে বলল যাতে গোনা থেকে বাঁচতে বিয়েটা হয়ে যায়। আব্বু জানালো ভেবে উত্তর দিবে। তারপর ঠিক হলো 23 তারিখে ডেট ফাইনাল করে সাদামাটা বিয়ে হবে। 2 বছর পর তুলে দিবে অনুষ্ঠান করে। এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে ভাবতেও পারিনি। খুব আনন্দ লাগছে, যেন নতুন পাখা গজিয়েছে আর আমি আকাশে উঠছি। এই কদিন খুশিতে কাফিও ফোন বা মেসেজ দেয়নি, আমিও দেইনি। অনেকবার মেসেজ লিখেছি কিন্তু সেন্ড করার সাহস হয়নি গুনাহের জন্য। আর 3 দিন বাকি 23 তারিখ আসার। খুশিতে মেসেজ আফরাকে পুরোটা বললাম। ও খুশি হলো। তারপর আমার জীবনের থেকে 3 দিন খুব বেশি সময় নিয়ে বিদায় নিল। হাজির হলো 23 তারিখ। আম্মু আব্বু রাদিন আমি সবাই মিলে রওনা হলাম ঢাকায়। কি যে খুশি আমি বলে বোঝাতে পারবো না। ঘড়ির কাঁটা অনুযায়ী খুব দ্রুততার সাথে কাফিদের বাসে এসে পৌঁছলাম। তবুও খুব দেরি মনে হচ্ছিল মনের কাঁটায়। গেটের সামনে থেকেই আঙ্কেল আর কাফি নিতে আসলো। সবার মুখে এক অন্যরকম আনন্দের উচ্ছ্বাস। আমার মুখে বাদ ভাঙা হাসি, ঠোঁটের কোণে বেজে থাকা নিঃশব্দময় হাসি কিছুতেই থামছে না। নিদারুণ এক আনন্দে পুলকিত আমিও। আন্টি জড়িয়ে ধরল আমাকে, আম্মুকে, আঙ্কেল আব্বুকে। হালকা কুশলতি বিনয়ের পরে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আবার বোরকা পরে সবার সাথে বসলাম। ড্রয়িং রুমের প্রতিটি সোফা অনেকদিন পর পূর্ণ হলো। কারো মুখে কথা নেই। কাফি আমি মুখোমুখি বসেছি। ছেলেটা একটু পর পর মেয়েদের মতো হাসতেছে, একদম লজ্জাময়ী হাসি। ও না হয় লজ্জা পাচ্ছে, আব্বু আঙ্কেলও কি লজ্জা পাচ্ছে নাকি? এটা কথা বলা শুরু করছে না কেন? যদি এতে একটু অস্বস্তি কমতো। কিছুক্ষণ পর আঙ্কেল আব্বুর কথাবার্তা শুরু করলো। কাফি মেসেজ দিল সবার অগোচরে, ইস আমার একটা ঘুমটা নিয়ে আসতে দাও তো। কেন? লজ্জা লাগছে, তাই মুখটা ঢাকতাম আর কি। আর আমাদেরকে এখানে বসে রাখার কোনো মানে ছিল নাকি? উদয় ডজন ডজন খানিক লজ্জা খাইতেছি বসে বসে। আমাদের মনে ভাষা কি পড়ে ফেললো আব্বু জানি না। তিনি বলল, রোজদা কাফি তোমরা আপাতত একটু ঘুরে আসো, আমরা পরামর্শ করে ডেট ফাইনাল করি। ওকে? জি। কাফির আমি উঠে পড়লাম। দুজন মিলে বাইরে বেরোলাম। কাফি ড্রাইভিং সিটে বসে আমাকে পাশের সিটে বসতে বলল। মানা না করে বসে পড়লাম। কেমন যেন কোনো সংকোচ লাগছে না। পাশে বসা মানুষটিকে একান্তে আমার নিজের আপন একজন মানুষ লাগছে। কেমন যেন মাহারামি মনে হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আপাতত জানি না, তুমি বলো কোন জায়গায় যেতে চাও? নিরিবিলি, কোলাহল মুক্ত। ওকে। পুরো রাস্তার কোনো কথা হয়নি। অনুভূতি হচ্ছে, সাই সাই করে উঠছি মনে হচ্ছে। কাফিকেও খোশ মেজাজি মনে হচ্ছে। দীর্ঘক্ষণ এভাবে পার হলেও তেমন ধৈর্যহীন হচ্ছি না। এভাবে যদি জীবনের পুরোটা সময় পার করে দেওয়া যেত। আমরা একটা বড় পুকুরের পাড়ে এসে দাঁড়ালাম। পুকুরটা পুরোটা গাছগাছালিতেই ঘেরাও। একপাশে রাইডিং সিস্টেম, উচ্চ সিঁড়ি। দুদিক থেকে আমি একদিক থেকে উঠতে গেলাম আর কাফি আরেক দিক থেকে। যাওয়ার সময় কাফি আমার খুব নিকটে এসে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, অপসরি আপনি কি আমার রাব্বাতুল বাইত হবেন? ঘুরে পড়ে গিয়েছিলাম। হা করে তাকিয়েছিলাম এই পুরুষটার দিকে, যে চাইলেই পারতো আমার চেয়ে সুন্দরী ধনী একটা মেয়েকে বিয়ে করতে। সোহানাকে বিয়ে করার পর তার স্বার্থেই সংসার করতে। আমাদের বিয়ে হলে এই সন্তান নর্মাল হবে না। এই জন্য বাস্তবতাকে অবশ্যই মেনে না নিলেও অন্য একটা মেয়েকে বিয়ে করে একটা সুস্থ স্বাভাবিক সংসার করতে পারত সে। তা না করে আমার জন্য, আমাকে পাওয়ার জন্য নিজের জীবনটাকে মৃত্যুর দ্বারও দাঁড় করিয়ে দিয়েছিল। এই পুরুষটাকে পেয়ে আমার কিরূপ আনন্দ করা উচিত আমি ভুলে গেছি। নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মনে হচ্ছে। স্বর্গীয় প্রশংসী দুয়ারে কড়া নাড়ছে। কি হলো, উত্তর দিচ্ছে না যে? কাফির প্রশ্নে হকচকে উঠলাম। এক ফেলে লজ্জা পেলাম, আরেক দফা লজ্জা কাটাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। কাফি ওপাশের সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে বসে পড়ল। আমিও বসলাম। দুজনের মাঝে বিরাট দূরত্ব, কিন্তু সে মনের বিরাট নিকটে টুম করে মেসেজ এলো। উত্তর দিবে না? তাহলে কি নীরবতার সম্মতির লক্ষণ ধরে নেব? ইচ্ছে? ওকে। এখানে কেমন লাগছে? অসম্ভব ভালো। তাহলে তো আমি সার্থক। আর আমি আপনাকে পেয়েও সার্থক। আল্লাহ, রোজদা তুমি সত্যি বলছো? না মানে আমার বিশ্বাস হচ্ছে না তুমি এরকম কথা বলতে পারো। কেন, ভুল বলেছি? তুমি জানো কাফির সামনে এরকম ঠোঁটকাটা কথা বলা ঠিক হয়নি বুঝলাম। এবার ওদিকে তাকিয়ে বুঝলাম এই ছেলেটাও আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আবার মেসেজ দিল, তোমার কাছে টিস্যু আছে? আছে, নেমে এসে দাও। ছেলে মানুষ টিস্যু ছাড়া বাইরে বের হন কেন? ছিল, শেষ হয়ে গেছে, কথা না বলে দাও। নেমে কাফিকে টিস্যুর প্যাকেটটা এগিয়ে দিলাম। এটা ওই একদিন কিনে দিয়েছিল। কাফি একটু দূরে ডাস্টবিনে নাক মুছে টিস্যু ফেললো। আমি একটু দূরে অপেক্ষা করছি। উনি আসলে একটু দেরি করেই হাতে খালি প্যাকেট। সবগুলো টিস্যু শেষ? এত দেরি হলো?
রুজা চলো এখন বাসায় যাওয়া যায়। এখনই চলে যাব? আমার ভাল লাগতেছে না, প্লিজ। আচ্ছা গাড়িতে গিয়ে বসো। আমি কথা শেষ করার আগে কাফি চোখ চেপে ধরলো। আরে চোখে কি হলো? আচ্ছা রান, আমি দেখি ময়লা গিয়েছে কিনা। কিছু না, তুমি যাও তো। কাফির হঠাৎ ধমকে চুপসে গেলেও জানার ইচ্ছেটা প্রবল হলো। তখনই দেখতে পেলাম চোখের ওপর ধরে থাকা আঙ্গুল উপচে পড়েছে রক্তে। ভয় গলা শুকিয়ে আসলো। আপনার কি হয়েছে? পাশের দোকান থেকে বেশি করে টিস্যু নিয়ে আসো যাও। চোখ ঝাপসা হয়ে আসতেছে আমার। প্রিয়জনের অসুখে হৃৎপিণ্ডটা রক্তক্ষরণ শুরু হলো। কোনো রকমে টিস্যু নিয়ে আসলাম, চোখ থেকে অঝরে রক্ত পড়ছে। মাথা ঘুরে আসলো, জোরে কেঁদে উঠলাম। রুজদা প্লিজ কেঁদো না, দেখো বন্ধ হয়ে গেছে। এই মেয়ে, মাথা উঠিয়ে তাকালাম, এখন একটু বন্ধ হয়েছে, কিন্তু চোখ লাল হয়ে গেছে, তাকানো যাচ্ছে না। আমি যাবো না, আগে বলুন কি হয়েছে আপনার? তেমন কিছু না, প্লিজ বলুন। আচ্ছা, গত কয়েকদিন যাবৎ নাক দিয়ে মাঝে মধ্যে হুটহাট একটু রক্ত পড়তো, কিন্তু আজ চোখ থেকে বের হয়েছে, জাস্ট এইটুকু। আপনি আগে কেন বলেননি? কাউকে জানানো নেই? আমি ভেবেছিলাম। কাফিকে চিন্তিত দেখায়। বেশ জোরে জোরে করে তারপর হসপিটালে যাই। ডক্টর খুরশেদ আলমের কাছেই যাই। ওনার কাছে কাফির সবসময় দেখায়। কিছু পরীক্ষা নিরীক্ষার পর তোমরা দুজনে আসছো? জি। সাথে গার্ডিয়ান নিয়ে আসবে না? এটা কোনো কথা? কাফি তোমার সাথেই নাকি? বাগদত্তা। আচ্ছা, এখন কি আর করার, আপনি আসুন, কিছু কথা বলবো। আমাকে ইঙ্গিত করে বলল ডক্টর। কাফি বাধা দিল। যা বলার আমাকে বলুন, তুমি বুঝবা না। হ্যাঁ, ও আরও কিছু বুঝবে না। যা বলতেছি তাই করো। জি, কিন্তু ভেতরে মহিলা আছে তো? হ্যাঁ আছে। ডক্টর হেসে চলে গেল। তোমার ফোনটা দাও। কেন? উফ, এত প্রশ্ন করো কেন? দাও। কাফি ফোনে একটু গোতাগুতি করলো, তারপর আবার দিল। আমি ডক্টরের সামনে গিয়ে বসলাম। শুনেন, আমি এই জন্য আপনাকে একা এই কথাগুলো বলতেছি, কারণ যখন একজন রোগী তার কঠিন রোগ সম্পর্কে অবগত হয় তখন এমনিতেই মনোবল হারিয়ে ফেলে। তাই কাফিকে জানতে দিবেন না। আগে বলুন, কাফির অপারেশনের পর এমন কিছু কি হয়েছে যার দ্বারা শরীরে আঘাত পেয়েছে বা শরীর জোরে ঝাঁকি খেয়েছে? জি, একবার বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল। ইস, তখনই বিষয়টা গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। তাহলে আজ এই দিন দেখতে হতো না। ওই দিন হয়তো ওর রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিল। ভালোভাবে তখনই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন কিছু করার নেই আমাদের। কি হয়েছে ওনার? আমার চোখ ক্রমশই ঝাপসা হয়ে আসতেছে, গলায় দলা পেকে গেছে, ব্লাড ক্যান্সার হয়ে গেছে, শরীরের অধিকাংশ রক্তে ইনফেকশন হয়ে গেছে, পচে যাচ্ছে। এজন্য এখন রক্ত নাক মুখ দিয়ে আসা শুরু করে দিয়েছে। যেহেতু এমনিতেই থিসিজির কারণে শরীরের প্রতিটি রগে নিউ ব্লাড পুশ করা হয়েছে, এজন্য এখন ব্লাডে নতুন করে ইনফেকশন হওয়াতে সামলাতে পারেনি, ক্যান্সারের রূপ নিয়েছে। ব্লাড ক্যান্সার তো বেশি দিন বাঁচবে না, অল্প দিনেই সব রক্ত মুহূর্তেই পুরো পৃথিবী উল্টে গেল। শ্বাস বন্ধ হয়ে যেতে থাকলো। এই কি হলো? এ কেমন ধ্বংসলীলা? এর পরিণতি যে স্পষ্ট, আমি কিভাবে মানব? হু করে কান্নাগুলো শব্দে রূপ নিল। ডক্টর বুস্টুস দিল, দিয়ে বলল আঙ্কেলকে ওনার কাছে যেতে। আমি ডক্টরের রুম থেকে বাইরে এসে দেখি কাফি মাথা নিচু করে বসে আছে। আমার চোখের অশ্রু বাঁধনহারা হলো। কাঁদতে কাঁদতে বসে পড়লাম। পরক্ষণে মনে পড়ল কাফিকে বুঝতে দেওয়া যাবে না, নইলে আমার গোছানো কল্পনার সংসার একদিনের জন্য বাস্তবে রূপ নিবে না। নিজেকে সামলে নিলাম। কাফি বারবার জিজ্ঞাসা করলো, বললাম না। গাড়িতে উঠলাম, কাফি সামনে বসেছে। কিছুক্ষণ ড্রাইভ করার পর বলল, রুশদা তোমার ফোনটা দাও তো, গজল শুনি। আমার ফোনে নেই ভালো। বিনা বাক্যে দিয়ে দিলাম। ইয়ারফোন কানে গুঁজে দিল। কিছুক্ষণ পর আবার গাড়ি থামিয়ে পেছনে তাকালো। চোখে সম্ভবত পানি, ফর্সা গালে নাক লাল বর্ণ ধারণ করেছে। আতকে উঠলাম, ব্যাপারটা আমাকে জানালে না কেন? নিজেকে কি মনে করো তুমি? কেন, কি হয়েছে? এত বড় কথা গোপন রেখে নিজেকে অনিশ্চিত ভবিষ্যতে কেন ঠেলে দিচ্ছিলে? আমি রেকর্ড চালু করে রেখেছিলাম তোমার ফোনে, সব কথা শুনতে পেরেছি। আমার কথার উত্তর দাও। আমি নিশ্চিত অনিশ্চিত কিছু জানি না। আমি আপনাকে চাই, এটাই নিশ্চিত, এটাই জানি। আমি এগুলো কিছু মানি না। পাগলামো করছো কেন? আমি আমার জীবনকে গুটি কয়েকদিন সুখী হওয়ার জন্য স্বার্থপর হতে পারবো না, দুঃখিত। আপনি এগুলো কি বলতেছেন? এই অসুস্থতা যেন আমাদের বিয়েতে কোনো প্রতিবন্ধক হতে না পারে, প্লিজ। কোনো কথা না, বাসায় গিয়ে জানিয়ে দিব তোমাকে বিয়ে করবো না, ব্যাস। আর তুমি অসুস্থতার কথা কাউকে জানাবে না। আমি এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোভাবে থাকতে চাই, হাসপাতালে দৌড়াদৌড়ি করে নয়। সারা রাস্তা আর একটাও কথা কাফি বলেনি আমার সাথে। আমি কেঁদে গেছি। যে ছেলেটা এত পাগল ছিল সে আজ নিজে থেকে আমাকে অস্বীকার করছে। বাসা আসার পর আব্বু জানালো 3 এপ্রিল প্রথম রোজার বিয়ে। তখন আব্বুকে মুখের ওপর জানিয়ে দিল যে আমাকে বিয়ে করতে পারবে না। আঙ্কেল রাগারাগি শুরু করে দিয়েছে। বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়, যখন ইচ্ছে বিয়ে করার জন্য মরে যাচ্ছে, আবার 100 হাত পিছিয়ে যাচ্ছে। কাফি রুমে দরজা লাগিয়েছে, অনেকবার নক করার পর খুলেছে। আব্বু সোজা সাপটা জিজ্ঞাসা করলো, কি সমস্যা তোমার? আপনার মেয়ের যোগ্য নই আমি। আমার চেয়ে উত্তম কাউকে ও ডিজার্ভ করে। আমি বুঝে শুনেই বিয়ে দিচ্ছি আমার মেয়েকে। এখন আরও কোনো কথা আছে? আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? এমনিই। আমার মেয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো, আমি বিয়ে ভেঙে দেব। আপনার মেয়ের কোনো সমস্যা নেই তাহলে কিছু না। মেজাজ খারাপ করছো তুমি। আপনার মেয়ে আমার যোগ্য না। এখন হয়েছে?
তাই বলো। আচ্ছা, তোমার যোগ্য কাউকে বিয়ে করে নিও, আমরা যাচ্ছি। আর একটা কথা, জবান বারবার পাল্টানোর স্বভাবটা পাল্টাবে, নইলে জীবনে অনেক লজ্জিত হবে। জি। রাতে বাসায় চলে আসতেছে আমরা। আম্মু বারবার জিজ্ঞাসা করছে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে কিনা। আমার কানে কিছু ঢুকছে না, নিকাব ভিজে একাকার অশ্রুতে। আব্বা আম্মু কিছুক্ষণ এগুলো নিয়ে কথা বলে ঘুমিয়েছে। রাদিন অনেক আগেই ঘুমিয়ে গেছে। রাত কটা বাজে জানি না, জানালাটা খুলে দিলাম। ভীষণ অন্ধকার রাতের আকাশে চাঁদ কেমন নিঃস্ব হয়ে একা পড়ে আছে, একদম নিষ্প্রভ নিঃসঙ্গ, ঠিক আমার মতো। রাস্তার পাশের বড় বড় গাছগুলোকে দৈত্যর মতো লাগছে। আমার তো ভয় পাওয়ার কথা, ভয় হচ্ছে না। জীবনটাকে খুব দুর্বিষহ মনে হচ্ছে। ফট করে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মরে যাওয়ার ইচ্ছেটাই ধীরে ধীরে প্রবল হচ্ছে। কি মায়ে জড়ালাম আমি, যেখানে মায়া সাজাতে ব্যস্ত হলেই কোনো না কোনোভাবে অনিশ্চস্ত হয়ে যায়। এত কিছু আমার সাথে ঘটে গেছে, অথচ কোনোদিনও তো আজকের মতো খারাপ লাগেনি। কিভাবে এই মায়া কাটাবো আমি? বুকে গজানোর সদ্য অনুভূতিগুলো যে এখনও সতেজ, এত সহজেই শুকিয়ে ঘুরিয়ে যাবে। গলা ফেটে চিৎকার আসছে। তাকিয়ে থাকলাম অন্ধকার দুনিয়ায়। আমার জীবনের সাথে যে খুব বেশি মিলে যাচ্ছে। যে দু চোখে বেলা অবেলার স্বপ্ন সাজিয়েছে, আজ স্বপ্নগুলো এক এক করে বিসর্জন দিতে হচ্ছে। এ কেমন রিভেঞ্জ আমার প্রতি? কি করব আমি এখন? কাফি জীবনও তার সিদ্ধান্তে নড়চড় করবেন, এটা অকাট্য সত্য। তবে এখন কি হবে? বাসে ফজরের আগে এসেছি। নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর সামনে অনেকগুলো অভিযোগ করার উদ্দেশ্যে থাকলেও সম্ভব হলো না। কথা গলায় আটকে যাচ্ছে, মুখ দিয়ে তেমন কথা বের হচ্ছে না। নীরব অশ্রু বয়ে গেল। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় পরাজিত একজন লাগছে। আমার সাথে কেন এত কিছু হলো? জীবনটা পুরোটাই দুঃস্বপ্ন মনে হচ্ছে, কিন্তু এই দুঃস্বপ্নময় ঘুমটাও যে ভাঙতে পারছি না। কই যাব আমি এখন? এখানে থাকলে নিশ্চিত আমি মরে যাব। হে আল্লাহ, তুমি পথ দেখাও। তোমার এই বান্দাটা যে খুব দুর্বল, তার কাছ থেকেই যেন এত বড় পরীক্ষা নিচ্ছ কেন তুমি? মনে মনে আল্লাহর কাছে এক এক করে অভিযোগ দিচ্ছি। মুখ উচ্চারণের ক্ষমতা বা সাহস কোনোটাই যে নেই। শেষ রাতে তো দোয়া কবুল হয়। আমি তো চাই এসব কিছু যেন মিথ্যা হয়। আমার জন্যই কাফি অপারেশন করিয়েছে। সেদিন অ্যাক্সিডেন্টের খবর কাফির আব্বা আম্মু কেউ জানতো না। আমার তো উচিত ছিল জানানো, তবে কেন জানালাম না? আমার সাথে হারাম দেখা করতে এসেই তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তবে তো সব দোষের দোষী আমি। কিভাবে ছুটকারা হাসিল করবে এই মুজরিম হওয়া থেকে? আল্লাহ, আমি আর কিছুই মানতে পারছি না। কাফির স্থানে আজ আমার ক্যান্সার হইলেও যেন খুব একটা ক্ষতি হতো না। তাদের অনেক আশা ভরসার পর একটা ছেলে হয়েছে। এখন এই ছেলেটাও যদি চলে যায়, না, কিছুটি ভাবতে পারছি না আমি পাগল হয়ে যাব কাফিকে ছাড়া। মহব্বত এত তাকলিফ দেয় কেন আল্লাহ? আমি যে একটা স্বাভাবিক জীবন চেয়েছি, তাহলে এত বড় খাদে কেন ফেলে দিচ্ছ আমায়? শ্বাসরুদ্ধকর হয়ে গেল আমার এটার জন্য। আমি আবার বিশুদ্ধ শ্বাস নিতে চাই ঠিক আগের মতো। আমি আমার নিজের এই অবস্থান মানতে পারছি না। কই যাব আমি যে নামাজও মন দিতে পারছি না। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। এসব কিছুর কারণে বুকটা ভারী ভারী লাগছে। মরে গেলেই যেন হালকা লাগবে একটু। যদি চিৎকার করে একটু কাঁদতে পারতাম। ইস, এই ব্যথাগুলো খুব অপরিচিতা ছিল আমার কাছে। আমি তো পরিচিত হতেও চাইনি এই ব্যথার সাথে, তবুও কেন পরিচিত করালে তুমি আল্লাহ? আমি যদি ঢাকায় না যেতাম তাহলে তো হয়তো আর কাফির সাথে দেখা হতো না। আচ্ছা, গিয়েছিলাম রাদিনের জন্যই, কিন্তু দাদিকে হাসপাতালে না দেখতে গেলেই হতো। তখন আর এত কিছু নতুন সূচনা হতো না। গিয়েই সবচেয়ে বড় ভুল করেছিলাম। এখন হারে হারে টের পাচ্ছি আমার জন্য একটা মানুষ এখন মৃত্যুর পথে। কাফি যদি এখনো না বলে ওর আব্বা আম্মুকে, তাহলে তো ডক্টর দেখাবে না। আমাকেও বলতে নিষেধ করেছে। তবে কি এই মানুষটা একাই ধুকে থেকে অল্প দিনে শেষ হয়ে যাবে? না, এটা হতে দেওয়া যাবে না। সব বলে দিব, আমি সবাইকে জানিয়ে দেব। প্রশ্ন যাকে জেনে কি তারা কিছু করতে পারবে? আল্লাহ, এত অসহায় কেন আমি? এই কষ্টের অনুতাপটা যে কত তীব্র, সেই বর্ণনা গুটি কয়েক হরফের মালায় সাজানো সম্ভব না। কঠিন এক পরিস্থিতিতে আছি আমি। মনে হচ্ছে যদি কাফিকে সামনে বসিয়ে সারাক্ষণ দেখতে পারতাম, তবুও যদি একটু শান্তি লাগতো। আম্মু ঘুম থেকে উঠলে আম্মুকে বলে দিলাম। আব্বু কাফির ওপর রেগেছিল। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। জিজ্ঞাসা করলো ঢাকা থাকতে কেন জানায়নি। আমিও বুঝতে পারলাম না, সত্যি তো এত গুরুত্বপূর্ণ কথাটা ঢাকা থাকতে কেন জানেনি। সবাইকে শুধুমাত্র কাফির নিষেধাজ্ঞার জন্য। ওদিকে না জানালে সে যে। আব্বু তাড়াতাড়ি আন্টি আঙ্কেলকে খবর দিল আসার জন্য। আমি এখন জোরে জোরে কাঁদছি, আম্মুও কাঁদছে। আব্বুর চোখও লাল হয়ে আছে। হয়তো পুরুষ মানুষ তার সবার সামনে কাঁদছে না। আন্টি আঙ্কেল চলে আসলো দুপুরের আগে। আন্টি আমায় আবারও জিজ্ঞাসা করেছে কি হয়েছে। আমি পাথর হয়ে বসে আছি। কাফি নাকি উদ্ভটভাবে বাসা থেকে বেরিয়ে গেছে আঙ্কেল বকা দেওয়ার জন্য। এরপর আর বাসায় ফেরেনি। কাফি এখন কোথায় আছে, কোন অবস্থায় আছে জানি না। আবারও জোরে কেঁদে উঠলাম। আম্মু আন্টিকে কিছু বলার সাহস পাচ্ছে না। অবশেষে আব্বা আঙ্কেল আন্টিকে বললে আন্টি কিছুক্ষণের জন্য নীরবে স্তব্ধ হয়ে যায়। চোখ থেকে পানি বেরিয়ে আসে। কোনো রাহ নেই। আরও ভয় পেয়ে যায় উনি শব্দ করে কাঁদছেন না, কেমন যেন ঘরঘর শব্দ হচ্ছে। আঙ্কেল মাথায় হাত দিয়েছে। আন্টির দিকে ওনার কোনো খেয়াল নেই। আমার কান্না বের হয়ে গেল।
বাড়িটাই শোকের ছায় ছেয়ে গেল। আন্টির অবস্থা বিগতিক। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর একটু স্বাভাবিক হলো, মুখ থেকে শব্দ উচ্চারণ করলো। আমার বাবাটা আর কিছু বলতে পারলো না, জোরে কেঁদে দিল। আমার শরীরে কাঁপুন উঠে গেছে, শ্বাসকষ্ট শুরু হলো, গলা শুকিয়ে আসতেছে, বুকে কি যেন জমাট বাঁধা, দম বন্ধ হয়ে যাচ্ছে। বুকে হাত দিলাম, কেমন অস্পষ্টতায় চারপাশ ঘেরাও হয়ে এলো। আম্মু একবার আমাকে ধরেন তো, আরেকবার আন্টিকে। টানা 10 থেকে 15 মিনিটের মতো শ্বাস নিতে কষ্ট হলো, কাঁদতেও পারছিলাম না। কি কষ্ট! আন্টি কাঁদতে কাঁদতেই ঢাকা চলে গেল সন্তানের খোঁজে। যাওয়ার জন্য কত পাগলামো করলাম, কেউ যেতে দিল না। বিয়ে হবে না কিছু না, যে কি হবে। সব কটাকে নিষ্ঠুর আর স্বার্থপর মনে হলো। নিস্তব্ধ মরে গেলাম আমি। ঘাপটি মেরে বসে কাঁদা শুরু করেছে। আসার পর এক লোকমা মুখে তুলিনি, সারাদিনে 1-2 লোকমা জোর করে। এভাবে রমজান মাস এসে গেল কয়েকদিনের মধ্যেই। না খেয়ে থাকায় শরীর দুর্বল হলো। একদিন অতিরিক্ত কাদার কারণে শ্বাসকষ্ট শুরু হলো। এমনিতে তো বেশিক্ষণ এটা থাকতো না, যদি আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ভর্তি থাকলাম 2 দিনের মতো। অবস্থা যখন নড়বড়ে তখন আব্বু অনুমতি দিল যাওয়ার। তিনি ঢাকায় দিয়ে আসবেন, সাথে রাদিনও যাবে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন 23 তারিখেও তো গিয়েছিলাম, আজ আবারও যাচ্ছি। কোনো পার্থক্য নেই, শুধু এইটুকু পার্থক্য আছে, সেদিন অসম্ভব আনন্দে ছিলাম আর আজ অসম্ভব কষ্ট নিয়ে যাচ্ছে। এইটুকুই তো, তাই না? এটাই কি কম? পাশে গিয়ে কলিং বেল বাজালাম। সালেহা আন্টি দরজা খুলল। আব্বু ভেতরে আসেনি, চলে গেছে। কাফির রুম থেকে বেরিয়ে আসলো, রাদিনের সাথে কথা বলল। আমি পাশে দাঁড়িয়ে কেঁদে একাকার করে ফেলেছি। রাদিন ফ্রেশ হতে গেল, আমি ওখানে দাঁড়িয়ে আছি। কাফিও কিছুক্ষণ পর অভিমানী কণ্ঠে বলল, আমাদের বাসায় আসছো কেন? কি চাই? কাফির প্রশ্নে আরও দমফাটা কান্না আসলো। আমি আমার আন্টির বাসায় আসছি। আমার আম্মু? তাহলে তো তুমি আমার ভাই বোন হলে, খালাতো ভাই বোন, তাই না? না। রাগে গজগজ করে চলে আসলাম। এ ছেলে আমাকে বোন বানিয়ে ফেলতেছে, আর একটু দাঁড়িয়ে থাকলে যদি আবার আন্টি বানিয়ে ফেলে। আন্টি স্বাভাবিকভাবে কথা বললে আমার সাথে, ভয় ছিলাম যদি আবার দোষারোপ করে, কিন্তু তিনি এরূপ কিছু করলেন না। ভাগ্যে ছিল বলে মেনে নিয়েছে। আঙ্কেল ও মা বলেই ডাকলেন আমাকে। এত ভালোবাসলেন কেন ওরা আমাকে? খুব করে কাঁদতে ইচ্ছে করলো। তাহমিন আন্টির ব্যাপারে কত কিছু ধারণা করেছিলাম, কিন্তু তিনি এসবের উল্টো বের হলেন। আসলে এটা খুবই অমায়িক, শুধু আমি খারাপ। পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ একজন মেয়ে আমি সবচেয়ে বড় মুজরিম, সবচেয়ে বড় স্বার্থপর, সবচেয়ে বেশি অসহায় আর সবচেয়ে বড় ফিতনাবাজ একজন নারী। আমাদের মতো ফিতনাবাজ নারীদের থেকে আল্লাহ তাআলা সকল পুরুষদের হেফাজত করুক, আমিন। বাংলাদেশের বড় বড় ডক্টরের স্বর্ণাপন্ন হয়েছে, তারাও বড় কোনো সমাধান দিতে পারছে না কাফির সম্পূর্ণভাবে সুস্থ হওয়া নিয়ে। সবার মুখে একই কথা, অ্যাক্সিডেন্টের সময় বা তার কয়েকদিন পর নিয়ে আসা হলে কিছু হলেও করা যেত, কিন্তু এখন শরীরের অধিকাংশ ব্লাড নষ্ট হয়ে গিয়েছে। আঙ্কেল পাগলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে ছেলেকে বাঁচানোর তাগিদে। তার একই বক্তব্য, যদি কোটি টাকাও লাগে তবু আমি দিব, শুধু আমার ছেলেটাকে বাঁচান। তারপর একটা মাসিহা পাওয়া গেল, সেটা হচ্ছে যদিও গুটি কয়েকদিন বাঁচবে, কিন্তু বাঁচার মেয়াদ যেন একটু দীর্ঘ হয়, এই জন্য একটা ইঞ্জেকশন আছে, কিন্তু সেই ইঞ্জেকশনটা বাংলাদেশে নেই। আমেরিকা আছে, এবারও পিছু হটেনি আঙ্কেল। আমেরিকা থেকে সেই ইঞ্জেকশন অর্ডার করে আনলেন। প্রতিদিন একটা করে দিতে হবে, আর একটার দাম হচ্ছে ৭৫,০০০ টাকা। সন্তানের মায়া থেকে টাকাও রুখতে পারল না। এরপর আর কি, হাসপাতালে ভর্তি হতে হলো। আমি মামার বাসায় রাতে থাকতাম, সাহরি করতাম, চলে আসতাম এখানে কাফির কাছে। তারপর রাত ১১টা-১২টার দিকে মামা এসে হাসপাতাল থেকে নিয়ে যেত। মামাও নিজের কৃতকর্মের দরুন অনুতপ্ত হয়েছিল। আর সোহানা আমার বাগদাদের আগেই বিয়ের পিড়িতে বসেছে। পোলাত এক রাতে সোহানার সাথে বাড়ির পেছনে দেখা করতে এসেছিল। এটা সকলে জানাজানি হয়। তারপর ভাইয়েরা খালামণিরা ধরে পোলাতকে বিয়ে দিয়ে দেয় সোহানার সাথে। খালামণি 2 কাঠা জমিও লিখে দিতে চেয়েছিলেন পোলাতের নামে, কিন্তু সে জানিয়েছে কোনো যৌতুক নেবে না, তাই সোহানার নামই লিখে দিয়েছে। শ্বশুরবাড়ি উঠলে শাশুড়ি মেনে নেয় না পোলাতের। তার মা বলে, এই মায়ারে একখান্তে বিদায় করছে, তাও তুই কেন রে বিয়া করলি? টাকা পয়সা চাই না আমি, তুই রে তালাক দে, এর চেয়েও বালা মাইয়া আমি তোরে বিয়া করামো। পোলাত মায়ের কথায় পাত্তা দেয় না। তারপর শুরু হয় সোহানার সংসার। শাশুড়ি সংসারে কাজ করে সব। সোহানাকে অলক্ষণে ডাকে, তার হাতে রান্না খাবে না বলে স্পষ্ট জানায়। সোহানা এগুলো ধার ধারে না, সে কানেই তুলে না শাশুড়ির কথা। বেশ কিছুদিন পেরোনোর পর কাল পরে পিচ্ছিল খেয়ে শাশুড়ির কোমর ভাঙে। সোহানা সেই খুশি, এখন থেকে সে নিজ হাতে সংসার সাজাবে। যেহেতু সে সব ধরনের রান্নাই করতে পারে, তাই কোনো সমস্যাও নেই। শ্বশুর শাশুড়ির খিদমতে লিপ্ত। বড় ভাসুর শাশুড়ির দায়িত্ব নিয়েছে ভরণ পোষণের, আর কি লাগে। সে খুব খুশি হয়ে ফোন দিত আমার সাথে কথা বলার জন্য, মনের কথাগুলো শেয়ার করত। 1-2 মাস এভাবে গত হওয়ার পর একদিন খালামণি আমাদের বাসায় আসে। আম্মুর সাথে সেই মিল মহব্বত। আমাকে বলেন, চল কতদিন তোর মাথা আছড়ে দেই না, তেল নিয়েই চুল আছড়ে দেই। খালামণির পুনরূপে আমিও মুগ্ধ হয়ে তেল প্লাস চিরুনি নিয়ে বসলাম। মাথা আছড়ে দিলেন আদরের সহিত। এরপর থেকে আমার কেমন কেমন লাগে যেন, ভালো লাগে না। কবিরাজ বলে কাফি খেয়ে আর আমাকে সোহানার দাদা বান মারছে।
যেন কাফি 6 মাসের মধ্যে কোনোভাবে মরে যায় আর আমি পাগল হয়ে যাই। এ কথা শুনে তাহমিনা আন্টি বিপাকে পড়েন। আঙ্কেল এইগুলোকে কিছুই বিশ্বাস করে না, কাফিও না। বেশ কিছুদিন যাবার পর কেমন যেন লাগে আমার যেন সব ভুলে যাচ্ছি, পড়াও মনে থাকে না, নামাজ পড়তে মন চায় না। সবাই আতঙ্কিত হয়। আবার 5-6 জন কবিরাজ নিয়োগ করা হয়। কবিরাজ আমার জামা কাপড় চুল সোহানাদের বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে পায়। এতে একটু অসুস্থ হই। খালাতো ভাই ফোন দিয়ে বলে সেদিন নাকি তার দাদা তার মাকে ফুসিয়ে ফুসিয়ে আমাদের বাসায় পাঠান যেন আমার মাথার চুল নিতে পারে, আরও বান মারতে যা যা লাগে সব বলে দেয় ভাইয়া। আরও জানায় কাফিকে চরম কঠিন বান মারবে তার দাদা। এবার সবাই ভয় পেয়ে যায়। আঙ্কেল কবিরাজ ছড়িয়ে দেন, টাকা খাওয়ানো নেই। তারা ও জানায় খুব কঠিন বান মারা হয়েছে কাফিকে, সে 6 মাসের মধ্যে কোনো না কোনোভাবে মারা যাবেই। তারপর আর কি, কাফি আঙ্কেল আন্টি সোহানা দাদার সাথে কথা বলতে যান। সে লোক বলে যদি তার ছেলেকে জেল থেকে নিয়ে এসে দেওয়া হয় তাহলে সেই ক্ষান্ত হবেন। আঙ্কেল ফোন দেয় থানায়, কিছু টাকা খাওয়ায়। সোহানার পিতাকে 2 মাস জেল খাটার পর তখনই নিয়ে এসে দেয়। দাদা এখন বলে এখনও তুলব না বান। সবাই রেগে বোম। এক সময় হাল ছেড়ে দেয়। বিষয়টা সবার মাথা থেকে নেমে যায়। এরপর যখন কাফি অপারেশনের জন্য বিদেশে যেতে চায় তখন তাহমিনা আন্টি খুব ভয় ছিল, কিন্তু যখন সব ঠিক হলো তখন সবার মাথা থেকে এই চিন্তা সরে গিয়েছিল। সোহানাদের সাথে দ্বিতীয়বার আর যোগাযোগ করা হয়নি, সম্পর্ক তখনই শেষ। এই তাহমিনা আন্টি এইভাবে কান্না করেন হয়তো সোহানা দাদার বানের কারণে আজ 6 মাসের মধ্যে কাফির এই অবস্থা। ডক্টরদের সাথে এই কথা বললে তারা হাসে, কারণ এত বড় অপারেশনের পর নতুন করে অ্যাক্সিডেন্ট এবং রক্ত ইনফেকশনের জন্য এরকমটা হয়েছে বলে দাবি করেন। ঘোর চলে গিয়েছিলাম আমি, কাফিটাকে হুঁশ ফিরল। কেন এসেছেন আবার বলেন তো? আপনার না হয় পড়া নষ্ট হচ্ছে না? মাদ্রাসা বন্ধ কিন্তু রাদিন তো হচ্ছে, এরকম গ্যাপ দিলে ভালো হাফিজ হতে পারবে? চলে যান বাসায়, মিথ্যা মায়া বাড়িয়ে লাভ নেই। আমি তো চলে যাব, আপনারই ক্ষতি। যাব না আমি? কেন? আমি আপনার সাথে এখানে থাকবো সারা জীবন। রুশদা, আপনার মাথায় দিন দিন সমস্যা বেড়ে যাচ্ছে, নইলে এরকম ঠোঁটকাটা কথা কেউ বলে? যা ইচ্ছা বলুন। আচ্ছা, আমি কিছু বলবো না, এখন বলেন আপনি যাবেন নাকি? আমি আপনাকে কথা দিয়েছিলাম একদিন, মনে আছে, যে সারা জীবন আপনার পাশে থাকবো? মনে আছে। কাফি দীর্ঘশ্বাস ছেড়ে আচ্ছা একটা উপকার করবে কি? আমি তো অলরেডি জাহান্নামের লাকড়ি হয়ে গেছি, জীবনটাকে খেলতামাশায় মনে করেছি। এই জীবনে একটা ভালো কাজ করেছি কিনা মনে পড়ে না, এখন একটা ভালো কাজ করে যেতে চাই। কি? রাদিনে যেহেতু পড়া নষ্ট হচ্ছে তাই আজ থেকে ওকে আমি পড়াবো। এখানে হাসপাতালে? তো ইচ্ছা আপনার? তবে এর বিনিময়ে আপনাকে আমার একটা উপকার করতে হবে। আমি পুরো 30 পারা আপনার কাছে কোরআন শুনবো, দেখি ইয়াদ আছে কিনা। যদি এটুকু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আচ্ছা শোনাবো, কিন্তু তার আগে বলুন আপনি কি এখন আমাকে আপনি করেই ডাকবেন? কেন, খারাপ লাগে? খুব। আগে তো রাখতাম, এখন পার্থক্য লাগে। আচ্ছা ডাকবো না। শুরু হলো আরেক সূচনা। প্রতিদিন একটা করে সময় আমাকে কোরআন শোনাতো, একবার রিভিশনও দিত না, এমনিতে অনর্গল পড়ে যেত। কোনোদিন 3 পারা, 2 পারা, 3.5 পারা বা কোনোদিন 2-3 পৃষ্ঠা, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ আর কি। মাঝে মধ্যে ইচ্ছে করে ভুল করত, জেরের জায়গায় জাবর পড়ে চলে যেত। আমি না ধরতে পারলে রেগে যেত, বলতো কার কাছে যে শোনাচ্ছি ভুল পড়লেও তো ধরতে পারে না। এরপর থেকে খুব জোরালোভাবে ধরতাম, একটা হরকতও ভুল হলে দাঁড় করিয়ে রাখতাম। 3-4 পারা শুনলাম, এরপর ছোটখাটো 2 বা 3 বার ভুল হতো। সত্যি প্রচণ্ড মেধাবী ছেলেটা, কিভাবে যে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না। সারাদিন বোরকা পরে হাসপাতালে যেয়েও কোনো ক্লান্তি আমার শরীরকে ছুঁতে পারছে না। অল্প কয়েকদিনেই কাফির শোনানো শেষ হয়ে গেল। রাদিন 2 পারা হাফিজ হয়ে গেছে কাফির কাছে। আঙ্কেল বকে গেল, বুঝে গেল কাফিকে, কারণ কাফি কিছুতে ইঞ্জেকশন দিতে চায় না। সে বলে যে কয়দিন বাঁচবে আল্লাহর নাফরমানি করে বাঁচতে চায় না, এই ইঞ্জেকশন দিলে রোজা ভেঙে যাবে। সে জেদ করেছে রোজা রাখবেই। আন্টি কত করে বোঝায়, লাভ হয় না। আন্টি ছেলেকে চোখের আড়াল করে না, সর্বক্ষণ কাছে থাকেন, আদর করেন কাফিকে যেন কাফি পিচ্ছি বাচ্চা। আসলে মার কাছে তো সন্তান সবসময় বাচ্চাই থাকে। আমি চেয়ে থাকি, ইস কেমন ক্ষতি হতো কাফি যদি আরো অনেক বছর বাঁচত। কাফি বিরক্তি হয় মার আচরণে, ক্ষোভ নিয়ে বলে, তোমাদের আচরণ দেখে মনে হয় আমি এখনই মরে যাচ্ছি, আর কতদিন বাঁচবো তো? সবসময় বাবা বলকে ডাকো কেন? পরে কষ্ট হবে। আগের মতো শাসন করবে, বকবে, এতে আমার ভালো লাগে। প্লিজ এই কটা দিন আর আগের মতো ব্যবহার করো প্লিজ। আন্টি উন্নাই চোখ মুছেন, ছেলেকে হারানোর কষ্ট পোয়াবার মতো সাধ্য নেই বোঝার। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেন কাফির জীবনে আমি এসেছিলাম, নিলে তো আজ সব ঠিক থাকতো। একজন মাকে তার সন্তানও হারাতে হতো না। এখন শুধু আফসোস। আন্টি বাসায় গেছেন গোসল করতে, আমি রুমে আর কাফি উঠে নামাজ পড়লো। একক তো নামাজও কাজা করতে চায় না। জীবনের প্রতিটি ক্ষণ হয়তো খুব দামি, মূল্যবান মনে হয়। আমি কোরআন পড়ে বসে বসে কাফির কাজকর্ম দেখছি। ছেলেটার প্রতি আমি এত কেন মুগ্ধ বুঝতে পারছি না। খুব আদবের সাথে নামাজ শেষ করে জায়নামাজে বসলো। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো, হঠাৎ মৃদু হেসে ফেললো। ছেলেটা কি ভাবছে প্রশ্ন জাগলো। তারপর ইনিয়ে বিনিয়ে বলা শুরু করলো, রুশদা, আজ তুমি আমার জায়গায় থাকতে তবে কি করতে আর কি চাইতে?
জানি না। উফ, বলো না। কি আর করতাম, এই কদিন খুব করে আমল করে জানাতে যেতে চাইতাম। আমিও তাই চাচ্ছি। আমিও চাইছি যে এই কয়দিন যেন কেউ আমার দ্বারা গুনাহে লিপ্ত না হয় এবং আমি গুনাহে লিপ্ত না হই। কিন্তু তুমি এখানে থাকতে তা সম্ভব হচ্ছে না। চলে যেতে বলছেন? অনেকটাই। হুহু করে কেঁদে উঠলাম। এ কেমন ইমতেহান! আজ আমি যদি তোমার জায়গায় থাকতাম তবে কি করতাম বলো তো? মাথা কাত করে সম্মতি দিলাম। তুমি মারা যাওয়ার পর কয়েকটি দিন হয়তো আমার খুব মনে পড়তো। তারপর কিছুদিন বাস্তবতা মেনে নিতাম আর এই সমস্ত চিন্তা থেকে মুক্ত পেতে একটা বিয়ে করে ফেলতাম। খুব সুন্দর কিউট বাচ্চার মা হয়ে যেতাম। তখন চাইলেই তোমাকে মনে করতে পারতাম না। তাই আমার পক্ষ থেকে ওসিয়ত হচ্ছে, তুমি বাবা মার পছন্দের পাত্রকে বিয়ে করে ফেলবে আর সুন্দর কিউট বাবু হবে তোমার, ঠিক তোমার মতো। তারপর স্বামীর সাথে মনোযোগ দিয়ে সংসার করবে।